আমি তো কোশ্চেনটা আবার রিপিট করি, হ্যাঁ। কোশ্চেনটা ছিল এই যে আপনার ইমেজ অপটিমাইজেশন পার্ট কমপ্লিট করেছেন অন পেজের মধ্যে প্লাস কন্টেন্ট অপটিমাইজেশন পার্টে। আপনি একটা আর্টিকেল লিখছেন, আর্টিকেলটা লিখছেন এই সম্পর্কে যে আপেলের সম্পর্কে লিখছেন, সেখানে আপনি গ্রিন আপেল নিয়ে লিখছেন। আচ্ছা, এখন এই যে গ্রিন আপেল নিয়ে যেখানে আপনি একটা আর্টিকেল লিখছেন, সেখানে আপনার একটা ইমেজ দরকার হবে, অবশ্যই একটা আপেলের ছবি দেওয়া দরকার হবে, কারণ আমরা জানি যে ইমেজ দিলে আমার আর্টিকেলটা অ্যাটলিস্ট দেখতে ভালো হয়। আচ্ছা, আপনি যদি একটা গ্রিন আপেলের ছবি এখন ইউজ করতে চান, যে আপনার আর্টিকেলের মধ্যে আপনি একটা গ্রিন আপেলের ছবি আপনি ইউজ করতে চাচ্ছেন, এখন বিষয় হচ্ছে আপনাকে তাহলে কি কি বিষয় মাথায় রাখতে হবে একদম শুরু থেকে শেষ পর্যন্ত, মানে স্টার্ট থেকে এন্ড পর্যন্ত কোন কোন বিষয় মাথায় রাখতে হবে। আমি জিনিসটা প্র্যাকটিক্যালি আপনার দ্বারাই করাবো, একটু ওয়েট করেন। আমরা এখন একটা পোস্টে আছি, তাই না? একটা নিউ পোস্ট দিব, কারণ একটা কন্টেন্ট। আচ্ছা, সো এই কন্টেন্টটার জন্য আমি চাচ্ছি গ্রিন আপেল সম্পর্কে একটা কন্টেন্ট দিতে। এখন কন্টেন্টের মনে করেন লেখা আমার রেডি, ভিতরে যে রাইট আপ হবে, রাইট আপ আমার রেডি আছে। এখন অ্যাট ফার্স্ট হচ্ছে আমরা যখন একটা কন্টেন্ট অপটিমাইজেশন পার্ট শুরু করি, শুরুর সময় আমি ফার্স্টেই টাইটেল নিয়ে চিন্তা করি যে টাইটেল কি তৈরি করা যায়। আচ্ছা, সো আপনাকে যদি বলা হয় এখন যে আমার এখানে মেইন কিওয়ার্ড হচ্ছে গ্রিন অ্যাপেল, আপনি একটা টাইটেল এখানে দিবেন, আপনি একটা টাইটেল এখানে তৈরি করবেন। এখন আপনার বললেই আপনি টাইটেলটা এখন তৈরি করতে পারবেন না, শুধু শুধু বলতেছি না, আপনাদের সামনের দুইজন, এই যে ওনার সামনে ঠিক যে দুইজন আছেন, এই দুইজন মিলে চিন্তা করেন এই আর্টিকেলের জন্য টাইটেল কি দিবেন। টাইটেল অপটিমাইজেশন পার্ট পড়েছেন না, জানেন তো একটা টাইটেল তৈরি করতে হয়। গ্রিন অ্যাপেল আপনার মেইন কিওয়ার্ড, একটা টাইটেল এখন দুজন তৈরি করে চিন্তা করে রাখেন যতক্ষণ উনি আদার্স পার্টটা শেষ করছে। আচ্ছা, আর ঠিক আপনারা দুজন, এই যে দুজন, আপনারা চিন্তা করেন এই আর্টিকেলের জন্য মেটা ডেসক্রিপশন কি দিবেন। মেইন কিওয়ার্ড হচ্ছে গ্রিন আপেল, ভিতরে কি লেখা আছে এটা ভুলে যান, মেইন কিওয়ার্ড বলে দিলাম আমি, গ্রিন আপেল, এটা হচ্ছে মেইন কিওয়ার্ড। আচ্ছা, সো এইখানে আপনি একটা ইমেজ দিবেন। এবার এনারা বাকি কাজ করুক, আপনার কথা হচ্ছে আপনি একটা ইমেজ দিবেন। এখন এই ইমেজ দিতে হলে আপনার কি কি স্টেপ করতে হবে আপনি এখানে এসে করেন। আপনার জন্য পিসি আছে, এখানে বসেন, স্টেপগুলো করেন, যাতে সবাইকে শুরু করবেন না, যখন যে স্টেপটা করবেন বলে করবেন আমি এই রিজনে এই কাজটা করছি। চলে আসেন সামনে। এট ফার্স্ট কি করবেন আগে এটা বলেন একটু আমাকে, এট ফার্স্ট কি কাজ হবে আপনার? অ্যাট ফার্স্ট কাজ হবে আমার একটা, মানে যেহেতু আপেল মানে কন্টেন্টের হচ্ছে ইয়েটা হচ্ছে গ্রিন আপেল, এজন্য হচ্ছে কন্টেন্ট রিলেটেড আমাকে একটা ইমেজ ফাইন্ড আউট করার চেষ্টা করতে হবে। ইমেজ কন্টেন্ট রিলেটেড ইমেজ ফাইন্ড আউট করতে হবে। কন্টেন্ট রিলেটেড ইমেজ ফাইন্ড আউট করবেন কোথা থেকে? এখন এটা আমি আমার হচ্ছে স্টোরেজ ডিভাইস থেকে অথবা গুগল থেকে অথবা ক্যামেরার মাধ্যমে যে কোনো ওয়েতে একটা ইমেজ আমি কালেক্ট করব। আচ্ছা, এখন হচ্ছে আপনার কাছে মনে করেন ক্যামেরার মাধ্যমে ইমেজ নাই, অথবা আপনি স্টোরেজ ডিভাইসে ইমেজ নাই, আপনি তাহলে অনলাইন থেকে আমি সো গুগল থেকে একটা ইমেজ আপনি কিভাবে নেবেন একটু দেখান আমাদের, প্রসেসটা কি হবে। বসুন বসুন। গুগলের এখানে একটা ইমেজ অপশন আছে, এখানে ক্লিক করলে ইমেজ সার্চ অপশনে আসবে। এখানে আমরা যদি যেহেতু আমাদের কন্টেন্টটা গ্রিন আপেলের উপরে, আমরা এখানে অনেকগুলো গ্রিন আপেলের ইমেজ দেখতে পাচ্ছি। আচ্ছা, অনেকগুলো আমরা গ্রিন আপেলের ইমেজ দেখতে পাচ্ছি, তো এর মধ্যে আপনি কোন ইমেজটা নেবেন এবং কেন নেবেন? এমন ধরনের একটা ইমেজ নিতে হবে আমাকে যেটা কালারফুল এবং আই ক্যাচিং হয়।
আচ্ছা, এমন ধরনের একটা ইমেজ দিতে হবে যেটা কালারফুল এবং আই ক্যাচি হয়। ওকে, আমি মানলাম। তারপরে শুধু কি কালারফুল আর আই ক্যাচি হলেই আমি ইমেজটা নিব? এবং ইমেজটা ইউনিক কিনা এটা চিন্তা করতে হবে স্যার। আচ্ছা, সো এখন যে ইমেজগুলো এখানে দেওয়া আছে এগুলো তো একটা আপনার ইমেজ না। না স্যার। ইমেজ তো অনলাইনে অলরেডি আছে, এগুলো তো আর ইউনিক ইমেজ হচ্ছে না। না স্যার। তাহলে কি করবে? ইউনিক প্রথমত আমরা হচ্ছে টুলসের মাধ্যমে আর unique- এইখানে যে ইমেজগুলো আসছে এই ইমেজগুলো তো আপনাকে ইউজ করার রাইটস আছে কিনা এটা আপনি জানেন না। সো আপনাকে যদি ইউজেস রাইটস আছে এরকম ইমেজ খুঁজে বের করতে হয় গুগল থেকে, তাহলে কি করতে হবে সেটা একটু করে নেন। এটা মনে নাই স্যার। আমার কথা থেকে আপনারা বুঝতে পারছেন জি স্যার। যে এই ইমেজ যেগুলো আসছে সাধারণত আমরা নরমালি সার্চ করলে যে ইমেজগুলো আসে এগুলো তো সব আপনার ইউজার্স রাইট পারমিশন দেয়া থাকে না। সো আপনাকে পারমিশন দেয়া আছে এরকম ইমেজ খুঁজে বের করতে হবে কিভাবে, এটা তো আমি দেখিয়েছিলাম ক্লাসে আপনাদের। Yes, sir. ওকে, বসেন। তার মানে এখন আমাদের কাছে যে ইমেজগুলো আসছে এই ইমেজগুলো 100% ইউনিক বলতেছি না আমি, কারণ এই ইমেজগুলো কেউ না কেউ আপলোড করেছে। অ্যাটলিস্ট এই ইমেজগুলো আমি যদি ইউজ করি কোনো রকম চেঞ্জ করে কেউ আমাকে কিছু বলবে না, কারণ এই ইমেজগুলো ইউজার্স রাইটস ফ্রি ইমেজ। আচ্ছা, এখন কথা হচ্ছে আপনি চাইলে এইখান থেকে ইমেজ ইউজ করেও কাজ করতে পারেন, অথবা এইখানে ইমেজ যেগুলো থাকে এর একটা প্রবলেম থাকে কি এই ইমেজগুলো অতটা আই ক্যাচি ইমেজ হয় না। তো এই কারণে দেখা যায় আমাদেরকে অ্যাকচুয়ালি ওই আগের ইমেজগুলো ইউজ করতে হয়, কিন্তু ওটাকে ইউনিক বানিয়ে তারপরে ইউজ করতে হয়। তো এখন আপনি চাইলে এখান থেকে একটা ইমেজ ইউজ করতে পারেন, অথবা ওই আগে যে ইমেজগুলো ছিল এখান থেকে একটা আই ক্যাচি ইমেজ নিয়ে ইউজ করতে পারেন। কিন্তু এর পরের স্টেপটা কি হবে এটা করেন। ইমেজটা যখন আমি স্যার স্টোর করব তখন এটাকে রিনেম করে নিয়ে স্টোর করব। আর রিনেম করার সময় অবশ্যই ডিফারেন্ট ওয়ার্ডের মাঝখানে হাইপেন ব্যবহার করব। ইমেজ নেবেন, ইমেজটাকে ইউনিক বানাবেন, বানিয়ে তারপর আপনি কাজ করবেন। তো এটা তো মেইন। মনে করেন আপনি এই ইমেজটা নেবেন, এই ইমেজটা আপনি নেবেন, ঠিক আছে? আমি মনে করলাম আপনি এই ইমেজটা নিচ্ছেন, এই ইমেজটা আপনি এখন নেবেন। আচ্ছা, তো যদি আপনি এই ইমেজটা নেন, এখন এই ইমেজটাকে কি করতে হবে? আপনার ড্রাইভে সেভ করতে হবে। করেন। আচ্ছা, উনি এখানে যে কাজটা করছে আগে সেভ দিয়েন না। উনি যেটা করছে উনি ইমেজটাকে ডাউনলোড করছে, তাই না? ডাউনলোড করার সময় উনি ইমেজটাকে রিনেম করে নিচ্ছে। আচ্ছা, আপনারা এই কাজটার সাথে একমত করেন? স্যার আমি একমত না। কেন একমত না? রিজনটা বলেন। কারণ এখান থেকে ডাউনলোড করবো জাস্ট, তারপরে ওইখানে ডাউনলোড করার পর আমরা আমি বলি সেই করতে পারে না তা না, সেইখান থেকে রিনেম করতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি কথা হচ্ছে আমরা তো এটাকে চেঞ্জ করবো ইমেজটাকে। হ্যাঁ, এটা তো পরে আসছে আরো। আমি জাস্ট বলছি ইমেজটাকে এখন আমার কাজ কি, আমি ইমেজটাকে জাস্ট আমার স্টোরেজ ড্রাইভে সেভ করব, ওইখানে রিনেম নিয়ে আমার হেডেক নেই আপাতত, কারণ এটাকে তো আমি এমনি ইউনিক বানাবো, এটাকে নিয়ে তো কাজ করতে হবে আমার। সো ইমেজ এইখানে সেভ করার সময় আমাকে ইমেজটা আবার সেভ করতে হবে, যখন ইউনিক বানাবো ওটাকে তো সেভ করতে হবে, তখন আমার রিনেম নিয়ে হেডেক আসবে যে আমি তখন কি রিনেম করবো। এইখানে আপাতত রিনেম হেডেকটা মাথায় যদি নাও রাখেন কোনো প্রবলেম নেই, যা দিয়েছেন দিয়েছেন, নেন। ওকে, সেভ। আচ্ছা, থ্যাংক ইউ, বসেন। কি পরে আসেন? হ্যাঁ জি, আপনাদের দুজন কেউ একজন আসেন, যা ইচ্ছা। হ্যাঁ, সো উনি ওনার কাজটা করেছেন ইমেজটার জন্য, উনি ইমেজটাকে ডেস্কটপে সেভ করেছেন। সো আপাতত আমাদের কাছে একটা ইমেজ আছে, যে ইমেজটাকে আমার এখন কাজ হচ্ছে কি, এর পরের কাজটা কি? তাহলে আমি স্টোরেজ করছি ডেস্কটপে, এবার কাজ কি? এবার ইমেজটাকে একটু ইউনিক করার চেষ্টা করব। ইউনিক করার চেষ্টা করতে হবে। ওকে ফাইন, আপনি ইউনিক করার জন্য কি ইউজ করবেন? বসেন। আমি ফটোশপ ইউজ করতে পারি, ফটোশপ ইউজ করতে পারেন, অথবা পেইন্ট আছে, নরমাল পেইন্ট ইউজ করতে পারেন। আচ্ছা, এখন আপনি বলেন আপনি কোনটা ইউজ করবেন চাচ্ছেন? ফটোশপ চলবে। ফটোশপ চলবে। আচ্ছা, ফটোশপ তাহলে বের করেছি।
এবার ইমেজটাকে আনেন এখানে। আচ্ছা, এখন এখানে আপনি কি কি চেঞ্জ করুন একটু বলেন, কারণ সবাই শুনুক। কি কি চেঞ্জ করতে যাচ্ছেন? এট ফার্স্ট কি চেঞ্জ করবেন? কিন্তু ফার্স্ট কালার চেঞ্জ করতে পারি। দেখেন, আমি কিন্তু এমন বলছি না যে ফটোশপ এক্সপার্ট হতে হবে। আমি কিন্তু আপনাদের সেইভাবে কোনো ফটোশপ এক্সপার্টিসের কাজ দেখাইও নাই। জি স্যার। তো আপনারা যদি এক্সপার্ট লেভেলে কেউ কাজ জানেন সো করতে পারেন, আমার এখানে কোনো আপত্তি নেই। এই টুলটা ওইখানে নাই। আপনি কি করতে যাচ্ছেন একটু বলেন। আমি সিলেক্ট করতে যাচ্ছিলাম, কিন্তু আমি যেটা ইউজ করি এটা নাই এখানে। এই ম্যাজিক টুলটা দিয়ে ধরে টান। ম্যাজিক টুলটাই, ম্যাজিক টুলেই আছে। হ্যাঁ ম্যাজিক টুলে আছে, কিন্তু মানে এক্সট্রা কাজ করতে পারতেছি না। হ্যাঁ আপনি কি টোটাল ইমেজটাকে সিলেক্ট করবেন? না, জাস্ট আচ্ছা। এতটুকুই করি স্যার। আচ্ছা, আপনার যেটা ভালো লাগে আপনি ইউনিক ইমেজ তৈরি করেন আস্তে। এই কাজটা যে করলেন, এবার আপনি বলেন আপনার ইমেজটার চেহারাটা কি ভালো লাগছে আপনার দেখতে? না স্যার। তাহলে এটা করলেন কেন? আপাতত স্যার এখন এই আপাতত বোঝানোর হলে তো আমি একটা কালার ব্রাশ নিয়ে এর উপর পেইন্ট করে দিয়ে ইউনিক হয়ে গেছে তাই বানাই দিতাম। আমি আপনাকে টাইম দিচ্ছি, জি। আমি তো আপনাকে বলছি না যে ফোর্স করছি না, হ্যাঁ সময় দিচ্ছি, আপনি এটাকে ইউনিক বানান। এই যে কালো করছেন এটাকে দেখতে ভালো লাগছে, আই ক্যাচি হয়েছে এটা? না। তাহলে করেন করেন। আমি কি শিখালাম আমার দেখা লাগবে না? আসলে আমি কি শিখালাম আসলে দেখি। এটাতে কি করব স্যার? অন্য একটা ছবি হলে ভালো হতো। চলে আসেন, বুঝতে পারছি। আসেন এবার, চলে আসেন। আপনাদের কি রিয়েলি কারো মনে আছে একদম সিম্পলি ভাবে একটা ইমেজকে আমরা যদি ইউনিক আনতে চাই, ইউনিকনেস আনতে চাই, এট ফার্স্ট কাজটা কি করি? নতুন আরো কাজ অথবা স্যার ফরম্যাট এবং সাইজ চেঞ্জ করি স্যার। ইমেজ রিসাইজ করতে। জাস্ট ইমেজ রিসাইজ করি, ইমেজের সাইজটাকে একটা ইউনিক সাইজে নিয়ে আসি। তো এটাকে চেঞ্জ করেন, ইমেজের সাইজটা ইউনিক নিয়ে আসেন। কিভাবে আনবেন জানেন? না স্যার। জানেন না? এখানে যান, এই যে ইমেজে যান, ইমেজ সাইজ আছে এখানে দেখেন, এই যে। আচ্ছা, এই যে সাইজ আছে, কত দিব স্যার? কত দিবেন এটা আমি বলে দেব। ইউনিক রাখার ট্রাই করবেন, এমন কোন সাইজ দিবেন যেটা ইউনিক হয়। 500 ইউনিক হবে না। 500 কি ইউনিক একটা ই আছে? মৌলিক সংখ্যা 512 দিই। 11 দেন 11 দেন। যা করছেন বলে বলে করবেন, করেন। প্রথমে ফটোশপ থেকে বেরোবো। হ্যাঁ। আচ্ছা, আপনার এখন ইমেজটাকে আপনি স্টোরেজ করেছেন, আবার বলছি ইমেজটা স্টোরেজ করেছেন, এই যে ইমেজটা। এবার ইউনিক বানান, যেভাবে ইচ্ছে বানান। পেন্টে যাওয়া উচিত, শর্টকাট। হ্যাঁ, শর্টকাটে কি করছেন একটু বুঝায় বুঝায় করেন, যাতে আদার্স যারা করবে ইজিতে পারে করতে। কি করলেন এটা বলেন, রিসাইজ করতেছি। কিভাবে করতেছেন এটা বলেন। এই যে প্রথমে ক্রপ অপশনটা অনেক সময় থাকে, অনেক সময় মনে করেন যে অবস্থা থাকে, তখন এটাতে সিলেক্ট করে, হ্যাঁ সিলেক্ট করে তারপরে না ক্রপটা সবসময় থাকে না অ্যাকচুয়ালি, দেন মনে করেন একটু ক্রপ করে নিব, এই যে ইমেজ রিসাইজ করলাম। আচ্ছা, ইমেজ রিসাইজ করলেন, তারপরে কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিব, এই তো শেষ, ইউনিক হয়ে গেছে ইমেজ। হোপসো। আচ্ছা, দেন রিনেম করব। আমি অবশ্যই আরেকটা কাজ করি স্যার, প্রপার্টিস থেকে যা ডিটেলস থেকে সব ডিলিট করে আচ্ছা দেন নিজের মতো করে বসাই দিই সাইজটা। করেন করেন, যা করেন বলেন, বলে বলে করেন। হ্যাঁ, কি করতেছেন করেন। এখন স্যার এটা গুগলে নিয়ে সার্চ করে দিই। আগে সার্চ করবেন না, এবার যেটা বলছেন ওটা করেন। প্রপার্টিসে যান, যে কি করেন আপনি, কেন ওটা কি হিডেন কোনো সিক্রেট কেউ বলা যাবে না? না, এটা অনেকে করে কিনা আমি জানি না। করেন না তাহলে করবে এখন থেকে। আপনি যদি এটা ইফেক্ট হয় বা দরকার হয় এটা করবে, করেন। কি করেন? প্রত্যেকটা ইমেজ তখন গুগল থেকে যখন নামে, ইমেজের একটা ডিফল্ট প্রপার্টি থাকে, তখন প্রপার্টিস থেকে ওই থেকে ইমেজে, হ্যাঁ ওইটা ডিলিট করে দিই। ডিলিট করে দিয়ে নিজের মতো প্রপার্টি সেট করেন। হ্যাঁ, সেট করেন। হয়ে গেছে তো, ডিলিট করে দিছি। এখন মনে করেন আচ্ছা, এখন রিনেম করে রিনেম করেন।
রিনেম কি দিবেন? গ্রিন অ্যাপেল। আচ্ছা, গ্রিন অ্যাপেল। ওকে, রিনেম করার সময় আপনি হাইপেন ইউজ করছেন মাঝখানে, কেন? হাইপেন ইউজ করছি কারণ ওয়েবে ওই যে ইমেজ আপলোড মানে এটা এসইউ ফ্রেন্ডলি, দ্যাটস ওয়াই। ইমেজের সাইজ কোনো ম্যাটার? সাইজ হ্যাঁ ম্যাটার। সাইজ আমি যদি একটা বলি যে আমি একটা লার্জ সাইজের ইমেজ দরকার আমার পেজের জন্য, তখন এটার সাইজ কত হলে ভালো? লার্জ সাইজ হচ্ছে 500 কেবির মতো। 500 কেবি? 500 কেবি 100 থেকে 200 মানে 50 থেকে 100 হচ্ছে লো, আর উপরে 50 থেকে 100 তো লো স্যার। আচ্ছা, আপনার ইমেজের সাইজ কত হয়েছে? 108। এটা কোন সাইজের ইমেজের মধ্যে পড়া যায়? এটা কোন সাইজের পড়ছে? স্মল থেকে মিডিয়াম। স্মল থেকে মিডিয়াম। হুম। আচ্ছা, এগ্রি করেন কজন যে স্মল থেকে একটা মিডিয়াম সাইজের ইমেজ 100 প্লাস হওয়া উচিত? এগ্রি করছে নাকি আপনার সাথে যে স্মল থেকে মিডিয়াম সাইজের ইমেজ 100 থেকে 8 বা 108 এটা হওয়া উচিত? লার্জ সাইজ হলে 100 প্লাস আমরা চিন্তা করতে পারি। আচ্ছা, এন্ড কাটিং ঠিক আছে, সমস্যা নেই। তো এখন কি আপনার ইমেজ ইউনিক হয়ে গেছে? জি স্যার। ইমেজের ফাইল ফরম্যাট কি হতে পারে? এটা JPG। জেপিজি। আচ্ছা, তাহলে এবার এটা ইউনিকনেস চেক করেন, এই ইমেজটা অ্যাকচুয়ালি ইউনিক ইমেজ তৈরি করা হয়েছে কিনা। একটু আস্তে আস্তে করেন, সবাই দেখতেছে, একটু দেখতে দেন। ক্লিক কিন্তু একটা ভুল করে ফেলাইছিলেন প্রথমে। খেয়াল করে নিন স্যার। হ্যাঁ, ওই ডেস্কটপে আছে, নিচে স্ক্রল করে আসেন। ক্লিক করেন ইমেজে। ইমেজ করা নিয়ে এসে কথা স্যার, ইউনিক করে দিচ্ছি স্যার। আচ্ছা আচ্ছা, এখন আমাদের একটা ইমেজ রেডি করলাম, যেটা একটা ইউনিক ইমেজ আমরা দাবি করছি, কারণ সিমিলারলি কোনো ইমেজ সে শো করছে না। একটা জিনিস কি কেউ খেয়াল করছেন, আমরা কিছু করি বা না করি মেইনলি কিন্তু গুগল সাইজটাকে ম্যাটার হিসেবে ই করছে। সে কিন্তু সিমিলার দেখায় সাইজটাকে আগেই করে, যে সাইজটা আপনি কি রাখছেন, ইমেজের সাইজটা। যে কাজটা করলেন, ইমেজ যে রেডি করলেন, এবার বলেন এই ইমেজটাকে ইউজ তো করতে হবে। আচ্ছা, ইমেজটাকে ইউজ করতে হবে কোথায়? মনে করেন এই লেখার এইখানে আমি চাচ্ছি ইমেজটা আসুক। আপনাদের দুইজন থেকে একজন আসেন, কেউ আসবেন না? ইচ্ছা আমাদের ইমেজ রেডি। হ্যাঁ, আপনি তো দেখেছেন উনি ইমেজটা রেডি করেছেন। এবার ইমেজটা কি করতে হবে? এখানে প্লেস করতে হবে। আনেন, বসে নেন, বসে নেন। আচ্ছা, ইমেজটা চলে আসছে। আচ্ছা, এবার একটু ক্লিক করেন ইমেজের উপর। এবার আমাদের কি, আমাদের এই যে ইমেজটা দিয়েছি, আমাদের কাজ কি এখানেই শেষ না আর কিছু করা যায়? এখানে প্রপার্টিস চেঞ্জ করতে হবে, প্রপার্টিস থেকে আসতে আপনারা কেউ না। আচ্ছা, এখন কথা হচ্ছে আপনি এখান থেকে চাইলে ইমেজের কিছু চেঞ্জ করতে পারেন, তাই না? কি চেঞ্জ করলে বেটার হয় একটা ইমেজের জন্য? এখানে কোন জায়গায় প্লেস করলে ঠিক সুন্দর লাগবে সেটা সিলেক্ট আচ্ছা। করেন। তারপরে দেন এখান থেকে প্রপার্টিসে যে ইমেজের টাইটেলটা সেট করে দেওয়া। প্রপার্টিতে যান। এখন বলেন আমাকে, এখানে দুটা জিনিস আছে, একটা হচ্ছে টাইটেল টেক্সট, একটা হচ্ছে অল্টার টেক্সট। আপনি টাইটেল টেক্সট কি দিবেন এবং অল্টার টেক্সট কি দিবেন আগে লেখেন, তারপরে বাকি কথা বলেন। আগে লিখে দেন। এটা রেডি হয়েছে? এটা হচ্ছে আপনার অল্টার টেক্সট। ওকে, টাইটেল টেক্সট কি দিবেন?
টাইটেল সেখানে আমার যেটা মনে হচ্ছে এটা হ্যাঁ, then আপনি দেখেন, আপনি লেখেন। এখানে টাইটেল টেক্সট অল্টার টেক্সট একই দিলেও ক্ষতি নেই, আমি চাইলে টাইটেল টেক্সট যে কোনো একটা সিলেক্ট করে দিতে পারি। আচ্ছা, উনি একটা কথা বলছে যে এখানে টাইটেল টেক্সট অল্টার টেক্সট একই দিলেও ক্ষতি নাই, উনি চাইলে যে কোনো একটা দিতে পারে। আপনাদের কি এইটা থেকে একমত? কি বলেন? অল্টার টেক্সটটা ওই নামে দিতে হবে মাস্ট। বলেন, আপনারা তো অ্যাটলিস্ট ক্লাসে ছিলেন, আর সমস্যা নেই, ভিডিও আছে কিন্তু অবশ্যই। স্যার আমিও লিখে রাখছি স্যার আপনার কথা বলবো, সমস্যা নেই। এখন এইখানে উনি যে কথাটা বলছে, এই কথাটা জাস্ট ঠিক কি বেঠিক আমি শুধু এটা বলছি। উনি বলছেন যে অল্টার টেক্সট এবং টাইটেল টেক্সট সেম হলে প্রবলেম নাই, এটা কি ঠিক? ঠিক, কেন ঠিক বলেন? স্যার জাস্ট এখানে শুধু আমাদের মানে অল্টার টেক্সটটা যে নামে রিনেম করছি ওইটা রাখতে হবে। আমি এটা কি দিলে- আদার্স কিছু বলছি না, আমি শুধু বলছি অল্টার টেক্সট আর টাইটেল টেক্সট কি সেম রাখা ঠিক কিনা। আপনি বলছেন ঠিক, রিজনটা বলেন কেন ঠিক। মানে আপনার কাছে বেস্ট প্র্যাকটিস হচ্ছে অল্টার টেক্সটও যা হবে টাইটেল টেক্সটও তাই হবে, এটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস। কেন, রিজনটা কি? স্যার পিকচারটা খুঁজে পেতে পিকচারটা খুঁজে পেতে সুবিধা হবে কার? গুগলে যখন সার্চ দেওয়া হবে তখন হয়তো ওই পিকচারটা গুগল কি টাইটেল টেক্সট রিড করে? স্যার অল্টার টেক্সট হচ্ছে গুগলের স্যার গুগল জাস্ট অল্টার টেক্সটটা আর টাইটেল টেক্সট হচ্ছে ইউজারের জন্য, আমাদের জন্য আচ্ছা title। একজন, আচ্ছা খুশি বলেন, টাইটেল টেক্সট আর অল্টার টেক্সট এই দুটো কি আপনি বলছেন তাহলে যে সেম রাখা ঠিক না? রাখা ঠিক না, মানে দুইজন দুই রকম আর একরকম কথা বলেন না, হয় বলেন হ্যাঁ রাখা ঠিক না, তার মানে বলেন না, একটা বলবেন ইয়েস অর নো। আমি এটা বলছি টাইটেল টেক্সট এবং অল্টার টেক্সট আমি কি সেম রাখাটা কি বেস্ট প্র্যাকটিস অর নট, শুধু এইটুকু। নো, এটা same আচ্ছা আপনি বলছেন টাইটেল টেক্সট অল্টার টেক্সট সেম রাখা বেস্ট প্র্যাকটিস না। আচ্ছা তাহলে এখানে কি লেখাটা বেস্ট প্র্যাকটিস আর সেম রাখা বেস্ট প্র্যাকটিস না কেন? এক্স্যাক্টলি, টাইটেল টেক্সটটা অনলি ইউজারের জন্য, যখন একটা ইউজার মাউসটা হোভার করবে ইমেজের উপরে সে যেন বুঝতে পারে যে এটা কি। সো তাকে বোঝানোর জন্য আমি অল্টার টেক্সট কি দিচ্ছি, কারণ অল্টার টেক্সটের নিয়ম হচ্ছে আমি আমার কিওয়ার্ডটাকে প্লেস করব, কিন্তু ওইখানে যদি আমার কিওয়ার্ডটাকে শুধু প্লেস করে রাখি ইউজার তো অনেক সময় নাও বুঝতে পারে। তো তাকে বোঝানো, ইউজারকে বোঝানোর জন্য আমার টাইটেল টেক্সটটা ইউজ করতে হবে। এইখানে কিন্তু কখনোই আমি এটা বলি না বা এটা বেস্ট প্র্যাকটিস না যে আপনি টাইটেল টেক্সট এবং অল্টার টেক্সট সেম দেন, এটা কখনোই বেস্ট প্র্যাকটিস না। ঠিক আছে, নেক্সট, যেহেতু টাইটেল টেক্সট অল্টার টেক্সট সেম আমরা রাখা ই করছি না, আসেন সামনে আসেন। দেন এখানে তাহলে আপনি টাইটেল টেক্সট কি সাজেস্ট করছেন দেখেন। দিস ইজ এ ইমেজ অফ গ্রিন অ্যাপেল। ওকে, তার মানে এটা যদি কেউ দেখে একটা বুঝতে হবে সে একটা গ্রিন অ্যাপেলের ছবি দেখছে। এখন বলি অ্যাকচুয়ালি বসেন, সমস্যা নেই বসেন। অ্যাকচুয়ালি এখানে বিষয়টা হচ্ছে প্রথম অক্ষরটাকে একটু বড় হতে দেন, কারণ এটা লেখা দেখতে খারাপ লাগে। গ্রামার ভুল আছে। আচ্ছা গ্রামার ভুল আছে, গ্রামার ঠিক করে। ভাষা বিষয় টুলতে চেক করে। এবার কথা হচ্ছে একটা অনেক সময় দেখেছেন যে ইন্টারনেটের স্পিড লো হলে, আমরা ইন্টারনেট স্পিড যদি লো হয় অনেক সময় ইমেজ আসে না, এরকম একটা ইমেজের বক্স দেখায়, এই কর্নারে একটু এরকম মতো একটা সামান্য ই করা থাকে, কিন্তু ইমেজ পুরোটা আসে না, দেখা যায় না ইমেজ। তখন কিন্তু ওই ইমেজের উপর যদি মাউসটা হোভার করেন অ্যাট লিস্ট আপনি ওই টাইটেল টেক্সটটা দেখলে আইডিয়া পাবেন যে এখানে কি ছিল। অ্যাকচুয়ালি ইমেজের টাইটেল টেক্সটটা অনলি ইউজারের জন্য, যে ইউজার যাতে বুঝতে পারে এইখানে কিসের ইমেজ ছিল। আচ্ছা এবার আসি অল্টার টেক্সটে। একটা অল্টার টেক্সটের জন্য বেস্ট প্র্যাকটিস কি আগে সেইগুলো বলেন, তারপর এটা ঠিক করবেন বা না করবেন সেটা। অল্টার টেক্সটের জন্য বেস্ট প্র্যাকটিস হচ্ছে, জোরে বলেন। অল্টার টেক্সটের জন্য বেস্ট প্র্যাকটিস হচ্ছে যেমন আমরা রিনেম করার ক্ষেত্রে হাইফেন ইউজ করি, বাট অল্টার টেক্সট ইউজ করার ক্ষেত্রে হাইফেন ইউজ করা লাগবে না, আচ্ছা। নর্মালি এটা দিলে হবে। আর মেইন কিওয়ার্ড রিলেটেড দেওয়াটাই উচিত বেস্ট প্র্যাকটিস। আমি
ইমেজ রিনেম করেছি আপনার আপেল দিয়ে, শুধু আপেল। অল্টার টেক্সটে এখানে লিখছি গ্রিন আপেল। এখন বলুন এটা ঠিক আছে না ঠিক নেই? শুধু আপেল দিয়ে ইউজ করছি, রিনেম করছি, আর হ্যাঁ, ইমেজ এখানে রিনেম alter করেছি text- আমি আপেল, জি। ইমেজ রিনেমটা করেছি আপেল লিখছি। এখানে আমি অল্টার টেক্সটে এসে দেখছি গ্রিন আপেল, কারণ ইমেজটা দেখতে গ্রিন, জি। এই জন্য গ্রিন আপেল। এটা কি ঠিক আছে কিনা? স্যার ঠিক আছে, এখানে তো স্যার মানে গুগল তো ক্রল করবে অল্টার টেক্সটটা, মানে গুগল ক্রল করবে অল্টার টেক্সটটা, অন্য মানে আমার ইমেজটা যে নামে আছে বা স্টোরেজ করা আছে ওইটা তো চেক করবে না। আচ্ছা, আপনার যুক্তি হচ্ছে এটা। ওকে, বসেন। এই কথার সাথে অ্যাগ্রি করেন নাকি? 3 পার্সেন্ট অ্যাগ্রি করছেন না। আচ্ছা, প্রাসাদ আসেন। অ্যাগ্রি করেন না কেন, রিজনটা বলবেন, এবং তাহলে এখানে কি হতে পারে অল্টার টেক্সট এটা বলবেন। জাস্ট আমরা অল্টার টেক্সট ইউজ করে হচ্ছে গুগলের জন্য, সো আমাদের এমন একটা অল্টার টেক্সট দিতে হবে যেটা আমাদের কিওয়ার্ডের সাথে ম্যাচ করবে। এখন কিওয়ার্ড যদি আপনি আপেল দেখেন মানে লেখেন, তাহলে অল্টার টেক্সটে এই আপেলটা দিয়েই লিখতে হবে। সোজা কথা, আমরা ইমেজটাকে যে নামে রিনেম করব সেই নামেই অল্টার টেক্সটটা ইউজ করব। একটা জিনিস একটু দেখেন, ইমেজটা যখন আপলোড করেছিলেন আপনি একটা কথা বলছেন যে গুগল রিনেমের সাথে সম্পর্ক কি, আপনি বলছেন রিনেমের সাথে অ্যাকচুয়ালি সম্পর্ক কি। ইমেজটা যখন আপলোড করছেন আপনি গুগলের বলছেন যে ইমেজটার নাম দিয়েছিলাম গ্রিন আপেল, সে কিন্তু গ্রিন আপেল ওই যে লেখা দেখাচ্ছে গ্রিন আপেল .jpg, এইখানে হচ্ছে সম্পর্কটা। সো ফাইল নেমটাও এখানে একটা ফ্যাক্ট। সো আমরা যেহেতু গ্রিন অ্যাপেল দিয়ে করেছি, এখানে গ্রিন অ্যাপেল রাখলাম। এখন একটু বলেন যে অল্টার টেক্সটের মধ্যে বেস্ট প্র্যাকটিস কি, যে আমি সাধারণত অল্টার টেক্সটের মধ্যে কয়টা ওয়ার্ড ইউজ করতে পারি, এইটা বা কয়টা ওয়ার্ড পর্যন্ত ইউজ করা বেস্ট প্র্যাকটিস। আমি কি চাইলে এখানে 8টা 10টা ওয়ার্ড লিখতে পারি? 4টা, রাইট, 3টা থেকে 4টা, সর্বোচ্চ 3টা থেকে 4টা। কেন? কারণ কেউ যদি ইমেজ সার্চ করে সে কখনোই 3টে 4টার বেশি অ্যাকচুয়ালি ইমেজের জন্য সার্চ করে না, লিখে। হ্যাঁ, যত ছোট হবে ওটাই বেটার। ওকে, দেন আমার তাহলে অল টেক্সট কমপ্লিট। বসেন। সো আমার ইমেজ রেডি। রিনেম যখন করবেন তখন হাইপেন দিবেন, কিন্তু ইমেজটাকে অল্টার টেক্সট যখন দিবেন তখন কোনো হাইপেন ইউজ করবেন না। ইমেজ যখন রিনেম করবেন তখন যদি হাইপেন না দিয়ে একটা প্লাস সাইন দেন, কোনো প্রবলেম আছে? দিয়ে আপনার ইচ্ছা। আচ্ছা, এখন কথা হচ্ছে মেটা ডেসক্রিপশন। রেডি? চলে আসেন। মেটা ডেসক্রিপশনটা সেট করেন। মেটা ডেসক্রিপশন থাকে কোথায়? ব্লগারে এতদিন ধরে কাজ করাচ্ছি, এখন মেটা ডেসক্রিপশন খুঁজতেছেন? এখানে লেভেল শিডিউল পারমানেন্ট পুট করেন না। পারমানেন্ট একটা বেতাইনের পরে ক্লাসে কেউ স্যার কই জানি স্যার, কই জানি স্যার সার্চ ডিসক্রিপশন এটাই তো স্যার, সার্চ ডেসক্রিপশন এটা তো খোঁজার জন্য স্যার। খোঁজার জন্য এখান থেকে স্যার আপনি জানেন স্যার সেটিংসে স্যার ঠিক করতে হবে, স্যার জিনিসটাকে অ্যাক্টিভেট করতে হবে। আগে একটু অ্যাক্টিভেট করতে হবে। মেটা ডেসক্রিপশন প্রাইমারি দাঁড়ান, একই গোয়ালের গরু, কোনো সমস্যা নাই। এইখানে আপনি বলছেন যে মেটা ডেসক্রিপশন দেওয়ার অপশন নাই। আমি এখানে তো স্যার সরাসরি স্যার দেয়াই করে দেয়া যাবে স্যার। কই গেল? এখানে লেখাটাই করতে পারে। ইনি খুঁজে পাচ্ছেন না কেন? ওনাকে হেল্প করেন, বলেন কই আছে, বলে দেন, এখানে দাঁড়িয়ে বলেন। সার্চ ডেসক্রিপশন করেন, এখানে লেখা শুরু করুন। আমি তো শুরু করতে চাইছিলাম স্যার। শুরু করতে চাইছেন, আপনি তো কনফিডেন্স না, আপনি তো শিওর না যে এইটাই।
মেটা ডেসক্রিপশন এনাবল করে কোথা থেকে বলেন? সেটিংস থেকে স্যার এটা সেটিংস এর কোন অপশন যেতে হয়? সেটিং এর টেমপ্লেটে সেটিংস থেকে সার্চ প্রেফারেন্সে, তারপর এখানে মেটা অপশন আছে, ওইটাকে এনাবল করতে হয়। বসেন। অনেকের কাছে রাখতে পারে ক্লাসটা বোরিং, আমি বলছি অ্যাট লিস্ট কিছু করার নেই, কারণ আপনাদের দেখেন নিজেরাই দেখছেন আজকে যে অ্যাকচুয়ালি আপনাদের কোনটা গ্যাপ রয়ে গেছে। আপনারা শিখেছেন ঠিক আছে, কিন্তু জাস্ট একটা আর্টিকেল পুরাটা আমি আপনাদের দিয়ে কমপ্লিট করছি, একটা পুরো আর্টিকেলটাই কন্টেন্ট অপটিমাইজেশন পুরাটাই। মেটা ডেসক্রিপশন লেখার ক্ষেত্রে বেস্ট প্র্যাকটিসটা কি? 150 ওয়ার্ডের মধ্যে 150 ইসে ক্যারেক্টারের মধ্যে ওয়ার্ড না 150 ক্যারেক্টারের মধ্যে আমরা মেটা ডেসক্রিপশনটা লেখার ট্রাই করব, তা না হলে এলিপসিস চলে আসবে। সো তাহলে ওটার কোনো ভ্যালু নেই অ্যাকচুয়ালি, কারণ মেটা ডেসক্রিপশন তার পেজে এসে দেখবে না। মেটা ডেসক্রিপশন দেখা যায় কোথায়? সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে। আচ্ছা হয়ে গেছে, ওকে ডান, ফাইন, থ্যাংক ইউ। যান আপনি ওনার পাশের জন বলেন, উনি মেটা ডেসক্রিপশন এটা দিচ্ছে, কেন এটা দিল, রিজনটা কি, বা এটা দেয়া কতটা আপনার কাছে মনে হচ্ছে যুক্তিযুক্ত? যদিও মেটা ডেসক্রিপশন কোনো র্যাঙ্কিং ফ্যাক্টর না, তারপরও আমরা এটাকে বলছি ভ্যালু দিচ্ছি, এর রিজনটা কি? আমি দিচ্ছি কারণ স্যার গুগলে যখন স্যার আমরা সার্চ ইঞ্জিনে সার্চ করি, হ্যাঁ, এখন সরাসরি তো প্রথমে যে রেজাল্টটা আসবে এখানে তো আমরা তো এখানে তো জিনিসটা সম্পর্কে কিছু তো আইডিয়া তো আমরা যদি না পাই তাহলে আমরা কেন ওই সাইটে অথবা ওই লেখার ক্ষেত্রে যাব? সেই ক্ষেত্রে আমার কিছু আইডিয়া দেওয়ার জন্য, কিছু বর্ণনা দেওয়ার জন্য আমরা মেটা ডেসক্রিপশনটা এখানে দিচ্ছি, যাতে আমরা এই টাইটেল এবং আর্টিকেল সম্পর্কে একটা ভালো একটা আইডিয়া পাই। আচ্ছা, মেটা ডেসক্রিপশনের মধ্যে উনি গ্রিন অ্যাপেল কথাটাকে সামনের দিকে রাখছে এবং দুইবার ইউজ করছে, এটা কি আপনি মনে করেন ঠিক আছে? মেটা ডেসক্রিপশন স্যার সামনের দিকে এবং এটা বেশি হলে আমার মনে করি একবারই যথেষ্ট ইউজ করা। আচ্ছা, অ্যাকচুয়ালি কথা কি, এটা কোনো খারাপ প্র্যাকটিস কিছু না, দুইবার ইউজ করলে প্রবলেম নাই। কারণ কি, আপনার মেইন যে সার্চ করেছে সে সার্চ করেছে গ্রিন অ্যাপেল দিয়ে, তার ট্রাস্টটা বাড়লো যে না এখানে গ্রিন অ্যাপেল চাচ্ছে, এবং গুগলটাকে কিন্তু বোল্ড করে দেখাবে। সো আপনাদের ট্রাস্টটা বাড়বে যে না এখানে গ্রিন অ্যাপেল তো আছে লেখা, তার মানে আমি ট্রাস্ট করতে পারি সাইডে। ওকে, বসুন। সো মেটা ডেসক্রিপশন পার্ট কমপ্লিট। টাইটেল চলে আসুন। আর্টিকেলের টাইটেল নেই আমাদের, টাইটেল দিতে হবে, চলে আসুন। টাইটেল লিখছিলেন না, এবার সেটা লেখেন, আসুন। স্যার আপাতত আমার কাছে এটাই আছে, যদি এটা 50 থেকে 55 ক্যারেক্টারের ভিতরে। আচ্ছা, গ্রিন অ্যাপেল বেনিফিট অফ হিউম্যান বডি, এটা কি কোনো মিনিংফুল টাইটেল হয়েছে? গ্রিন অ্যাপেলস বেনিফিট ফর হিউম্যান বডি। Benefits of green apple. Good for human body. এর মধ্যে কি আছেন একটা পারফেক্ট টাইটেল তৈরি করতে পারবেন? করেন, করে বলেন। 2 মিনিট সময় দিলাম, 2 মিনিটের মধ্যে একটা পারফেক্ট টাইটেল লেখেন, নিজের কাগজে লেখেন, লিখে আমাকে বলেন। সব রুলস মেনে। আপনার কিওয়ার্ড হচ্ছে গ্রিন অ্যাপেল। এমন একটা টাইটেল তৈরি করেন যে টাইটেলটা দেখলে আমার একটা ইচ্ছা করবে আমি ক্লিক করি। পোস্টের ভিতরে কি লেখা আছে এটা ভুলে যান, এই নিয়ে চিন্তা করতে হবে না। টাইটেলটা আমি এরকম চাই যে আমার যাতে দেখলেই ইচ্ছা করে যে না আমি একবার হলেও এই টাইটেলটায় যাই।
মনে থাকবে অ্যাটলিস্ট। আশা করি আজকের ক্লাসে যেগুলো দেখছেন পার্টগুলো অন্তত আদার সিএমএস এ কিভাবে যায় না, ব্লগারে জীবনে ভুলবেন না যে অন্তত কি করছেন। আপনাদের ওয়ার্ডপ্রেসেও দেখাবো সেম ভাবে, চিন্তা করেন না, ওয়ার্ডপ্রেসেও দেখাবো। কারো রেডি হয়ে গেলে বলেন। করছেন বলেন। গ্রিন অ্যাপেল এন্ড ওয়েট লস। আচ্ছা, এটা হচ্ছে একটা আপনার গ্রিন অ্যাপেল ফর ওয়েট লস। গ্রিন অ্যাপেল ফর ওয়েট লস। আচ্ছা, আরেকটা যেমন হেলথ বেনিফিটস অফ গ্রিন অ্যাপেল, এর আগে একটা নির্দিষ্ট সংখ্যা আমি যতটা আর্টিকেলে না স্যার আমি একটা নিউট্রিশন এলিমেন্টস অফ গ্রিন অ্যাপেল। আচ্ছা, যারা যারা বলছেন যা বোর্ডে লিখতে দিলে তো বানাম ভুল করবেন জানি। আসেন সামনে চলে আসেন, আপনাদের হেল্প করার জন্য আমি আপনাদেরকে সুন্দর একটা জিনিস দিই। আসেন, যেখানে বানাম ভুল করলে প্রবলেম নাই। জি চলে আসেন। আচ্ছা আসেন, আমি কিন্তু আবার বলছি পুরা টাইটেল যেভাবে লেখা উচিত সেইভাবে লেখেন, যে আপনি চান এইভাবে লেখাটা আসুক। কমপ্লিট আমাদের সবার টাস্ক। আমরা এখানে অনেকগুলা টাইটেল পাইছি, তাই না? বেশ কয়েকটা টাইটেল পাইলাম। আমি আপনাদেরকে একটা কথা বলেছিলাম, সবার পিসিগুলো এখন শাটডাউন করেন, যে আপনারা যে টাইটেলটা দিবেন এমন ভাবে দিবেন যেটা কিনা প্রথমত সার্চ ইঞ্জিনে শো হয় এবং চান আপনি এইভাবে সার্চ ইঞ্জিনে শো করুন। প্রত্যেকটা এখানে যদি দেখি আমি, তার মধ্যে এইটা যে লিখছেন আর এটা যে লিখছেন, এই দুইটাই অনলি সার্চ ইঞ্জিনে ভালো মতো শো। টাইটেল ভালো বলছি না, আমি এইটা বলছি সার্চ ইঞ্জিনে ফরম্যাটটা ঠিক লিখছেন। মানে ফরম্যাট ঠিক লিখছেন বলতে গেলে ফার্স্ট আমি বলেছিলাম যে অ্যাটলিস্ট আপনারা দেখবেন সার্চ ইঞ্জিনে যখন কোনো সার্চ করেন ম্যাক্সিমাম যে রেজাল্টগুলো আছে টাইটেলটা সাধারণত এরকম থাকে, ফার্স্ট লেটারটা অলওয়েজ ক্যাপিটাল থাকে। ফার্স্ট লেটারটা অলওয়েজ ক্যাপিটাল থাকে কেন? ওটা দেখার একটা চোখে আই ক্যাচি কি করে না। যদি ফার্স্ট লেটারটা ক্যাপিটাল রাখেন এটা দেখতে ভালো লাগে, সোজা কথা। পুরা বোল্ড দিলেও ভালো লাগবে না, পুরা স্মল দিলেও ভালো লাগবে না। ফার্স্ট লেটারটা যদি ক্যাপিটাল রাখেন দেখতে ভালো লাগে। সো এইটা ফার্স্ট, এই দুইটা এই শর্তটা ফিল করছে। আচ্ছা, এবার আসি আদার্স কথায়। একটা জিনিস ভালো লাগছে, কেউই আপনারা টোটাল এই লেখার মধ্যে ট্রাই করেননি কোনো রকম সাইন আনার বা সিম্বল আনার ট্রাই করেননি। এটা গুড প্র্যাকটিস। কখনো টাইটেলের মধ্যে কোনো রকম সিম্বল না আনাটা বেস্ট না, একদম না পারলে তখন আমরা পাইপে যেতে পারি, তাছাড়া না। আচ্ছা, এবার আসি, মনে করেন আপনি সার্চ করছেন গ্রিন অ্যাপেল দিয়ে, আপনার ইন্টেনশন কি এটা আপনি জানেন। নরমালি একটা পিপল যদি গ্রিন অ্যাপেল দিয়ে সার্চ করে সে কি কি কারণে খুঁজতে পারে। এট ফার্স্ট হতে পারে সে গ্রিন অ্যাপেলের ছবি দেখতে চায়, সেকেন্ডলি হতে পারে সে গ্রিন অ্যাপেল সম্পর্কে জানতে চায়, থার্ড হতে পারে সে গ্রিন অ্যাপেলের উপকারিতাগুলো কি আছে, ওটা খাইলে কি হয় এটা জানতে চায়, অথবা হতে পারে সে তার রিসার্চের কারণে কোন একটা রিসার্চ করছে, তার জন্য গ্রিন অ্যাপেল সম্পর্কে ইনফরমেশন কালেক্ট করতে চায়, তাই তো? আচ্ছা, তবে কিছু কিছু পিপল এরকমও আছে যারা কিনা গ্রিন আপেলটাও লিখবে, সাথে আদার্স কিছু এক্সট্রাও লিখবে। কি লিখবে? যারা কিনা হেলদি, মানে হেলথ সচেতন যারা, মানে তারা চায় যে অ্যাকচুয়ালি গ্রিন আপেল যদি আমি খাই আমি কোনো
আমার স্বাস্থ্যের জন্য উপকার কিছু পাবো কিনা, অথবা গ্রিন অ্যাপেল খেলে কি আমার শরীরে কোনো বেনিফিট আসবে কিনা, বা কোনো দিক থেকে কোনো লাভ আসবে কিনা। অথবা অনেকে এরকম আছে যে গ্রিন অ্যাপেল যদি আমি খাই আমার ফেসের গ্লোটা বাড়বে কিনা, এরকম অনেক সময় অনেকে চিন্তা করে। একটা প্রশ্ন ছিল, আমি যদি আমার কন্টেন্টের মধ্যে জুস বিষয়ে কিছু না লিখি অ্যাপেলে, হ্যাঁ, তাইলে আমার টাইটেলে কি জুস আনাটা কি? কখনো না, আপনি তো লেখেন নাই। সেটাই মানে আমার না না, তখন এটা আসবে না। এখানে আমি লিখছেন আপনার, আমি তো জাস্ট গ্রিন অ্যাপেল বলছি, আপনারা লিখছেন, এর উপরে কন্টেন্ট আপনারা সাজাবেন, যেটা ওটা পরে হয়েছে, ওটা আমি বলছি না। এইখানে যে কয়টা কন্টেন্টের জন্য আমরা টাইটেল পেলাম গ্রিন অ্যাপেল কিওয়ার্ডটা দেয়া, ইন্টেনশন যাই থাক, আমি এখানে ইন্টেনশন আমি ফিক্স করে দিই নাই, কারণ একজন ডিফারেন্ট ডিফারেন্ট ইন্টেনশন থাকতেই পারে। এখন একটু বলেন একটা কিওয়ার্ড মেকিং এর বেস্ট এসইও ফ্রেন্ডলি করে ওয়েবমাস্টারের গাইডলাইনটা অনুযায়ী কি কি রুলস ছিল। এট ফার্স্ট রুল ছিল আমাদের টাইটেলটা অলওয়েজ ট্রাই করা উচিত 60 ক্যারেক্টারের উপরে না যায়, কারণ 70 ম্যাক্সিমাম, যেহেতু আমরা 10টা ক্যারেক্টার বাদে রাখি, ওদিকে না যাই আমরা। ফার্স্ট রুলস, আশা করি এখানে যে কয়টা আছে প্রত্যেকটা রুলসটা ফলো করছে, এটা মনে হয় ওর মধ্যেই আছে, এর উপরে যায়নি। আচ্ছা, সেকেন্ড রুলস, আমরা আমাদের কন্টেন্টের ভিতরে যা লিখছি টাইটেলকেও অবশ্যই সেইটা ফোকাস করে তৈরি করতে হবে। যেহেতু আমরা এখানে টাইটেলই শুধু বানাচ্ছি, সো ওই রুলসটা আপাতত মাথায় না রাখলেও চলছে। থার্ড রুলস, আমরা ট্রাই করব আমাদের মেইন কিওয়ার্ড, যেটা মেইন কিওয়ার্ডটাকে আমাদের টাইটেলের যতটা পারি সামনে রাখতে, সামনে মানে যতটা পারি ফার্স্টের দিকে আনতে। কিন্তু এই ফার্স্টের দিকে আনতে হলে যদি এমন হয় ওয়ার্ডের মানে সেন্টেন্সের কোনো মিনিংই থাকে না, তাহলে কোনো লাভ নেই, কারণ আমার টাইটেল অবশ্যই অবশ্যই মিনিংফুল হতে হবে। এইখানে যদি চিন্তা করি আমরা, সো আমাদের রুলস অনুযায়ী আমরা ট্রাই করতাম গ্রিন অ্যাপেলটাকে সামনে রাখতে, কিন্তু যদি দেখি যে সামনে রেখে আমি সেরকম ভালো কিছু তৈরি করতে পারছি না, দেন সেক্ষেত্রে আমি এটাকে একটু মুভ করে মাঝামাঝি জায়গাও নিতে পারি, প্রবলেম নেই। তবে কখনোই আমি এটাকে গুড প্র্যাকটিস বলবো না আপনি আপনার মেইন কিওয়ার্ডটাকে লাস্টে প্লেস করা, এটা কখনোই গুড প্র্যাকটিস, কখনোই না। আচ্ছা, এখন যে রুলসগুলা ছিল বা আমাদের একটা পিক্সেলের বিষয় ছিল, যেমন 460 থেকে 480 পর্যন্ত আমরা একটা পিক্সেল কাউন্ট করতাম, কারণ গুগল মেইনলি ক্যারেক্টারটা দেখে না, পিক্সেল কাউন্ট করে সে মেইনলি। আচ্ছা, তো এখন মনে করেন এগুলো সব ঠিক আছে, এবার আসি এই যে ছোট ছোট কয়েকটা আপনারা দিছেন, এই যেমন একটা, এই যে একটা, একটা, এই যে ছোট ছোট যেগুলো লিখছেন, সর্বোচ্চ গেলে 30-35 ক্যারেক্টারের মধ্যে গেছে। আমার কথা হচ্ছে আপনার কাছে ক্ষমতা আছে, আপনার কাছে স্পেস আছে ইউজ করার জন্য, কেন স্পেসটা ফাঁকা রাখছেন? 2-3টা কিওয়ার্ডকে এক্সট্রা অ্যাড করেন, তার সাথে একটা ভ্যালু অ্যাডেড একটা টাইটেল তৈরি করেন, তাহলে যেটা হবে আপনার 50টা ক্যারেক্টার পর্যন্ত আপনি যান বা না যান, ওটা মেইন ফ্যাক্ট, ওটা না। মেইন কথা হচ্ছে ওই 50 ক্যারেক্টার পর্যন্ত যেতে হলে আপনাকে কিন্তু এর সাথে গ্রিন অ্যাপেল নিয়ে চিন্তা করছেন, ঠিক আছে, কিন্তু অটোমেটিক্যালি এর সাথে আরো 2টা বা 3টা এক্সট্রা ক্যারেক্টার মানে কিওয়ার্ড অ্যাড হয়ে যাবে, যেটা হয়তো আপনি ইন্টেনশনালি চাচ্ছেনই তৈরি করতে, কিন্তু একটা নর্মাল ইউজার যে সে বুঝবে না। কারণ আপনি কি চাবেন যে আপনার মনে করেন একটা আর্টিকেল লিখছেন, শুধু গ্রিন অ্যাপেল দিয়ে সার্চ করলে আসুক? কেন, কেউ যদি এইভাবে চায় হেলদি ডায়েট এই টাইপের কিছু কথা চায়, বা হাউ টু লুজ ওয়েট এই কিওয়ার্ডের জন্য আপনারটা আসুক, চাইতে তো পারেন। আপনি কন্টেন্টের মধ্যে অ্যাকচুয়ালি ফোকাস করছেন এইটাই যে গ্রিন অ্যাপেল খেলে কিভাবে তোমার স্বাস্থ্য লুজ ওয়েট হবে, এটা তুমি ফোকাস করেছেন এটা আপনি, বা গ্রিন অ্যাপেল খেলে কিভাবে ডক্টরসকে আপনি দূরে রাখতে পারবেন, এই টাইপের কথাবার্তা বলছেন। সো কেউ যদি লেখে এটা, আপনার তো আশা করা উচিত যে শুধু গ্রিন অ্যাপেল না, আদার যে কিওয়ার্ডগুলো আছে এইগুলো রিলেটেড কিওয়ার্ড দিয়ে আমারটা আসা উচিত। সেটা কখন আসবে? যখন আপনি আপনার টাইটেলের মধ্যে 2-3টা কিওয়ার্ডকে একসাথে মার্চ করে একটা টাইটেল তৈরি করবেন, এবং সেটা অবশ্যই লং টেল হবে। সো এখন আপনারা বলেন আপনাদের সবার দৃষ্টি থেকে এইখানে যে টাইটেলগুলো আসছে এর মধ্যে টপ 3 টাইটেল বলবেন, যেটা রুলস অনুযায়ী আপনার কাছে ফিট মনে হয়। টপ 3 টাইটেল কোনটা? কন্টেন্ট ভুলে যান, কন্টেন্ট কি ওরা চিন্তা করতে বলিনি, আমি বলছি টাইটেলের কথা। বলেন, কারো কোনো মতামত নেই? নিজের কাছে নিজেরটা ভালো লাগলে বলবেন, হ্যাঁ আমার কাছে এটা ভালো লাগছে বলবেন, সমস্যা কি? স্যার আমার মনে হয় আমার টাইটেলটা দেখে আমি ক্লিক করব। আপনার টাইটেল কোনটা? সাম অ্যামেজিং বেনিফিটস। সাম অ্যামেজিং বেনিফিটস।
অ্যাট ফার্স্ট আপনার টাইটেলের দোষ যেটা সেটা হচ্ছে সাম কথাটা আছে। আপনার টাইটেলের সবচেয়ে বড় নেগেটিভ ইম্প্যাক্ট যেটা সেটা হচ্ছে সাম কথার আনসার। এইটা সবচেয়ে খারাপ। অলওয়েজ ইউজার চায় স্পেসিফিক কিছু কথা। স্পেসিফিক আপনি যদি এটা বলতেন 2টা 3টা 4টা, তাও ইউজার বুঝতে যে না আমি গেলে 4টা নিশ্চিতই পাবো। সাম অ্যামাজিং বেনিফিটস, সাম কেন? আপনি নিজেই কি কনফিউশন আছেন যে এর চেয়ে বেশিও থাকতে পারে কম থাকতে পারে? কারণ আপনি যে আর্টিকেলটা দিচ্ছেন এটা কমপ্লিট না, সেটা কিন্তু তাই চলে আসছে। ইন ডেপথে গেলে এখন তো জানলেন, হ্যাঁ সব তো জানবেন তো কথা না। সাম শুনে নিলে অনেক ভালো হবে। আচ্ছা বাকিটুকু দিয়ে এখন আপনি বলেন এখান থেকে আপনারা কোন 3টা আর্টিকেলকে বেস্ট বলছেন, টাইটেলকে বেস্ট বলছেন? 10 health benefit of green apple 2 নাম্বার। 2 নাম্বারটা আচ্ছা, তারপরে how to make green apple juice within 5 minutes, এটা মেকিং হ্যাঁ আচ্ছা এটা আর আমি জাস্ট আমার ভালো লাগা থেকে না, যুক্তি দিয়ে যতটুকু আমার কাছে মনে হয় যেটা গ্রহণযোগ্য অ্যাকচুয়ালি এট ফার্স্ট এইটা আসে। অ্যাডভান্টেজ অফ গ্রিন অ্যাপেল জুস ফর ওয়েট লস। আচ্ছা অ্যাডভান্টেজ অফ গ্রিন অ্যাপেল জুস ফর ওয়েট লস, এখানে অ্যাডভান্টেজ অফ গ্রিন অ্যাপেল একটা কিওয়ার্ড আছে, গ্রিন আপেল জুস একটা কিওয়ার্ড আছে, অ্যাপেল জুস একটা কিওয়ার্ড আছে, গ্রিন অ্যাপেল একটা কিওয়ার্ড আছে, ওয়েট লস একটা কিওয়ার্ড আছে, সো জুস ফর ওয়েট লস একটা কিওয়ার্ড আছে। হিউজ পরিমাণে কম্বিনেশন অফ কিওয়ার্ডস হ্যাঁ, রাইট? আদার্স কিছু আমি বলি বা না বলি অ্যাটলিস্ট 6টা থেকে 7টা কিওয়ার্ডের কম্বিনেশন এর মধ্যে আছে। এইটুকু অ্যাগ্রি করেন? টাইটেল আসে পরে। আচ্ছা সো এই সেন্স থেকে চিন্তা করলে অবশ্যই একটা ভালো টাইটেল, কারণ এইটার মধ্যে লেখার স্টাইলটা ভুল লিখছেন ওটা পরের বিষয়, লেখাটা আপনি জাস্ট একটু ক্যাপিটাল করে দিলে বাকিগুলো ঠিক। তো আপনার সাজানোর এটা আমি জানি না যে লিখছেন এটা কে লিখছেন বা কিভাবে সাজাইছেন, সে সাজানোর এটাই আমি এটা বলছি। আমি জানি না আপনি যখন তৈরি করছেন তখন আদৌ এটা চিন্তা করছেন কিনা যে আমি এতগুলো কিওয়ার্ডের কম্বিনেশন ঘটাচ্ছি, আমি জানি না কে করছেন এটা, এবং সে বুঝতে পারছেন কিনা নিজেও আমি সেটাও জানি না। আমার মনে হয় না সে বুঝতে পারছেন। আচ্ছা ওকে, এবার আসি হাউ টু মেক গ্রিন অ্যাপেল জুস উইদিন 5 মিনিটস। আমরা শর্ট টাইমে কুইকলি কিছু জিনিস পাওয়া গেলে ওই জিনিসটা দিকে একটু আকর্ষণ করি সবাই বেশি। সো এই দৃষ্টিকোণ থেকে এখান থেকে হাউ টু মেক দিয়ে হিউজ পরিমাণে সার্চ করে, হিউজ সার্চ করে হাউ টু মেক গ্রিন অ্যাপেল জুস। হাউ টু মেক গ্রিন অ্যাপেল জুসটা হ্যাঁ যদি এখন বর্তমান সময়ের কথা চিন্তা করি আমরা ফ্রুট জুস নিয়ে অনেকেই করি, তো সেইখানে হয়তো বা গ্রিন অ্যাপেল জুস নিয়ে কেউ চিন্তা করতেও পারেন। আর উইদিন 5 মিনিটস কথাটাকে কি করছে, এই লেখাটার পাওয়ারটাকে একটু বাড়িয়ে দিচ্ছে যে যাতে তুমি ক্লিক করো। শুধু যদি বলতাম হাউ টু মেক গ্রিন অ্যাপেল জুস তাহলে কি হতো, গ্রিন অ্যাপেল জুস বানাতে কি হবে তো সবাই শেখাতে পারে। কিন্তু যদি আমি বলি হয়েছে উইদিন 1 মিনিট, 1 মিনিটের মধ্যে গ্রিন অ্যাপেল জুস তৈরি হয়ে যাবে, তো এটা কিন্তু একটা স্পেশাল কিছু আছে এর মধ্যে, 1 মিনিটে কি করে বানাচ্ছে সে। এই জিনিসটা এই লেখার পাওয়ারটাকে বাড়াচ্ছে এই কথাটা দিয়ে। ওকে, সাম অ্যামাজিং বেনিফিটস, এটা কেবল বললাম এই সাম কথাটাই এটা সবচেয়ে বড় দোষ। এছাড়া যা লিখছে ঠিক আছে, সাম কথাটা যদি বাদ দিই তাও ঠিক থাকে, কিন্তু সাম এইসব জিনিস রাখা যাবে, কারণ এখানে নিজেরই কনফিউশন আছে আমরা যে অ্যাকচুয়ালি আমি কি এটা দিব, মানে কয়টা দিব। আচ্ছা, গ্রিন অ্যাপেল ফর 10 ইয়ার্স ইয়াঙ্গার লুক। এখন কথা হচ্ছে গ্রিন অ্যাপেল ফর 10 ইয়ার্স ইয়াঙ্গার লুক। গ্রিন অ্যাপেল ফর 10 ইয়ার্স ইয়াঙ্গার লুক, আপনাদের কি মনে হয় যে এটা একটা হেলথ বেনিফিট গ্রিন অ্যাপেলের? এটা লিখছেন গ্রিন অ্যাপেল ফর 10 ইয়ার্স ইয়াঙ্গার লুক, অ্যাকচুয়ালি এর মধ্যে শুধু কিওয়ার্ড যদি আমি ফিল করি যে কিওয়ার্ড, তাহলে কিন্তু শুধুমাত্র একটা কিওয়ার্ড আসছে গ্রিন অ্যাপেল। আদার্স তেমন কিওয়ার্ড বলেন না যে 10 ইয়ার্স কিওয়ার্ড, ইয়াঙ্গার কিওয়ার্ড, লুক কিওয়ার্ড। আমাদের মেইন কিওয়ার্ড রিলেটেড না, কি মেইন কিওয়ার্ড মানে এই যে এগুলো এই কিওয়ার্ডগুলো। তাও এখানে মেইন কথা হচ্ছে আপনারা যারা আসছেন সেটা ট্রাই করেছেন সামথিং লেখার জন্য, লিখছেন, এই জন্যই থ্যাঙ্কস। এবং বলি আপনারা যা লিখছেন অ্যাটলিস্ট আশা করি
আজকের এই ক্লাসের এই অংশটুকু দিয়ে এইটুকু বুঝতে পারছেন যে টাইটেলটা কিভাবে বিল্ড করা উচিত অথবা টাইটেলটা কি ধরনের হওয়া উচিত। এতক্ষণ আপনারা যা কষ্ট করছেন বা আমি যা বললাম এর যদি রেজাল্ট বা কোনো বেনিফিটস চিন্তা করি, আমার মনে হয় এইটুকুই। হয়তো আজকের পরে আপনাদের টাইটেল নিয়ে কোনো কোশ্চেন আর থাকবে না, আশা করি থাকবে না। ওকে, সো আমরা আমাদের লেখার জন্য একটা টাইটেল এখন, আচ্ছা এইখান থেকে আমরা জাস্ট একটা পিক করলাম, আমি এটাকে টাইটেলে দিলাম। ওকে, সো আমার টাইটেল এবার রেডি, রাইট? বাকি আছে কি আর এর মধ্যে? অন পেজের কাজ বলেন, কন্টেন্ট অপটিমাইজেশনের কাজ বলেন, কি বাকি আছে? পার্মালিক বাকি, রাইট? স্যার H1 ট্যাগ এটা তো অটোমেটিক সেট হয়ে যাবে। আচ্ছা, পার্মালিঙ্ক বাকি, পার্মালিঙ্কটা সেট করবেন কে? প্রসাদ একটু পরে কইছি, আসেন চলে আসেন। প্রসাদকে আমি ডাকবো, আরেকটা কাজ, চিন্তা করেন না, ডাকবো। আচ্ছা, এই টাইলটা ঠিক করেন, লেখাটা সুন্দর করেন, টাইটেলটা এখন চলে যাবে লেখা উচিত। ইমোশনাল লেখা ইমোশনাল অনেক পার্সেন্ট ছিল এই কথাটার মধ্যে। আমি চিন্তা করতেছি আছে একটা জিনিস, এক সপ্তাহ পরেও আমি যখন এই ভিডিওটা দিব তখন আমার চ্যানেলের সাবস্ক্রাইবার অলরেডি 1000 ওভার হয়ে গেছে। স্যার অ্যাডসেন্স সেট করা আছে, So, 20 টাকায় হয়ে যাবে। না, হিউজ টাকা আসবে না। বড় রিজন হচ্ছে এটা বাংলা কন্টেন্ট, আর বাংলা কন্টেন্টের সিপিসি খুবই লো, সো আসবে না। ওসব চিন্তা বাদ দেন, ওটা বাদ দেন। মেইন কথা ওটা না, এই সেম সেম পাবলিশ টাবলিশ দিয়ে না, লিখে আমার বলবেন যে কেন লিখছেন। মেইন কথা হচ্ছে এই ক্লাসটা যখন দিব, শুধু আপনারা দেখেন তা তো না, বাইরে অডিয়েন্স অনেক আছে। তারা যখন দেখবে এই ক্লাসটা, আর দেখবে যে ক্লাসের মধ্যে এইরকম কথাবার্তা হয়, সবাই আপনার পোস্ট করার জন্য পাগল হয়ে যাবে। এত মজার স্যার, মজার স্যার। বুঝতে পারবেন না স্যার, অনেক দূর থেকে তো স্টুডেন্টের ভয়েসটা যায়, বুঝতে পারবেন না। স্ট্রিম ভয়েস কিন্তু আমি আজকে সব সামনে বসায় নিছি, যাদের যাদের নিচ্ছি। আচ্ছা স্যার এই যে কাস্টম পারমালিঙ্ক করে দিলাম স্যার। হ্যাঁ, পারমালিঙ্ক কি করেছেন আপনি? টাইটেল যেটা আছে সেটাই দিয়েছি, অ্যাডভান্টেজ অফ গ্রিন অ্যাপেল, অ্যাডভান্টেজেস অফ গ্রিন অ্যাপেল ফর ওয়েট লস। আচ্ছা, আমি আমার দৃষ্টিকোণ থেকে বলবো না, আগে আপনারা বলেন। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আপনারা বলেন, উনি চুজ করেছে পুরো টাইটেল যেটা ছিল ওইটাকেই পার্মানেন্ট হিসেবে চুজ করেছে, এগ্রি করেন? কেন এগ্রি করেন না? আচ্ছা, একটা বেস্ট পার্মালিঙ্ক কি হতে পারে এখানের জন্য একটু বলেন তো। তার মানে আপনি বলছেন অ্যাডভান্টেজ গ্রিন অ্যাপেল জুস ওয়েট লস, কি ধরনের চাচ্ছেন এটা আমার বলেন, কি চাচ্ছেন এটা বলেন। স্যার পার্মালিঙ্কটা স্যার একটু শর্ট টাইপের, এবং এটা মেইন কিওয়ার্ডটা যতখানি সামনে পারা যায় ততখানি কেরকম। আমি যদি এইটা করি তাহলে কি একটা সুন্দর একটা ই তৈরি হয়ে যায় না? দেখেন তো, গ্রিন অ্যাপেল জুস ফর ওয়েট লস, যেখানে গ্রিন অ্যাপেল আছে, গ্রিন অ্যাপেল জুস আছে, ওয়েট লস আছে। পরটা বাদ দিতে চাচ্ছি না, রিজন একটা একদম মিনিংলেস হয়ে যায়। সো এইখানে আমি যদি এইটা রেখে ডান দেই, কেন রাখলাম আমি রিজনটা আবার একটু বলে দিই। সেটা হচ্ছে এইখানেও দেখেন আমি তিনটা কিওয়ার্ডের কম্বিনেশন রাখছি, গ্রিন অ্যাপেল জুস, জুস ফর ওয়েট লস, আবার ওয়েট লস শুধু একটা, চারটা কিওয়ার্ডের কম্বিনেশন আছে একটা টাইটেলের মধ্যেই। জাস্ট বিকজ অফ দ্যাট এই কিওয়ার্ডটা এইটাকেই আমি আমার পার্মালিঙ্কের জন্য সেট করলাম। কারণ যদি কেউ গ্রিন অ্যাপেল জুস লিখে সার্চ করে, অ্যাটলিস্ট রুলস অনুযায়ী বলে আমারটা আসা উচিত। সো পার্মালিঙ্কের হিসেবে করলে পার্মালিঙ্কের জন্য আমরা এখন গ্রিন অ্যাপেল জুস ফর ওয়েট লস, এইটা নিয়ে কি আর কোনো কনফিউশন কারো? ওকে, কোনো রকম কনফিউশন না থাকলে আমাদের তাহলে পার্মালিঙ্ক ডান। লাস্ট একটা জিনিস বাকি থাকে, সেটা হচ্ছে ইন্টারনাল লিঙ্কিং করা, রাইট? আমার পেজে ইন্টারনাল লিঙ্কিং শিখছি, অ্যাঙ্কর টেক্সট করে ইন্টারনাল লিঙ্কিং করা। সো এখানে কোনো রিলেভেন্ট পেজ নাই আমার, না থাকলেও প্রবলেম নাই, আমি বলছি না পেজ থাকতেই হবে। এখন আপনি
হ্যালো এক্সকিউজ মি ভাইয়া চলে আসেন, একটা ইন্টারনাল লিঙ্ক করেন। আমি একটা পেজ বের করে দিই, এই পেজের সাথে ইন্টারনাল লিঙ্ক করবেন। পারবো না স্যার, আমি প্র্যাকটিস করা হয়নি। হাউ টু প্লে ফুটবল, এই যে পেজটা আছে এই পেজের সাথে একটা ইন্টারনাল লিঙ্ক করবেন। কে করবেন? প্রাসাদ, তোমার কাজ আছে, আমি বলছি ডাকবো। আপনারা ডাকছে একবার, আপনি আসেন। তো ডাকছেন একবার আসেন, যে কোনো একটাকে জায়গায় মনে করেন এখান থেকে দ্য ট্রি ওরিয়েন্টেড, এটাকে পুরো সিলেক্ট করে এটাকে ইন্টারনাল লিঙ্ক করেন। দ্য ট্রি ওরিয়েন্টেড লিঙ্কটা নিয়ে এসে কপি করে ওয়েট করেন। এটা হচ্ছে ইন্টারনাল লিঙ্ক করলেন, রাইট? করা কমপ্লিট? স্যার একটা জিনিসটা কনফিউশন। কি কনফিউশন? আচ্ছা স্যার, ওই যে অ্যাড রিল নো ফলো এটা কি ছিল? এক্সটার্নাল লিঙ্কে কি? এটা কি ছিল বলেন? আমরা কি এখানে দিব অ্যাড রিল ইকুয়াল টু নো ফলো, এটা কি দিব? ইন্টারনাল লিংকে এটা দেওয়া লাগে। আচ্ছা আচ্ছা এক্সটার্নালের ক্ষেত্রে তো সো ইন্টারনাল লিঙ্কিং এর ক্ষেত্রে আমরা কখনোই রেল ইকুয়াল টু নো ফলো এটা অ্যাট্রিবিউট দিব না। সো ওকে ফাইন, ওকে করেন। আচ্ছা ওকে, ইন্টারনাল লিঙ্কিং ডান। প্রাসাদ আসেন। একদম লাস্ট একটা কাজ করব আমরা, সেটা হচ্ছে আমাদের এই কন্টেন্টের সাথে একটা মিডিয়া প্রপার্টি আনেন, মানে ভিডিও এমবেড করবেন। পুরো কন্টেন্ট অপটিমাইজেশন আমার মনে হয় না আপনার পার্ট বাকি আছে। লেভেলটা হ্যাঁ, লেভেল আসছে পরে। যে কোনো একটা ভিডিও কম টাইমে, ছোট একটা টাইমে ভিডিও। হ্যাঁ নিয়ে আসেন। ওই প্রথমে অ্যাপেল সম্পর্কে না, অ্যাপেল সম্পর্কে তো হ্যাঁ, ইন অ্যাপেল ভিডিও। আচ্ছা ঠিক আছে, যা থাকা ভিডিও কি আছে দরকার নেই, স্টপ পয়েন্ট পুশ পয়েন্ট। এবার নেন, কিভাবে এমবেড করছেন বলেন, সবাই বলে নিন। আচ্ছা, এটা এমবেড করার জন্য আমরা ফার্স্টে শেয়ারে ক্লিক করব, ঠিক আছে, ইউটিউবের শেয়ার বাটনে। তারপরে এই যে এখানে এমবেড কথাটা আছে না, এটা ক্লিক করব। তাহলে এখানে একটা এমবেডেড কোড দেবে। কোডটা বোঝা না বুঝলেও হবে, জাস্ট পুরোটুকু সিলেক্ট করাই থাকে, সেটা আমরা কপি করব, ঠিক আছে। এই যে কপি করলাম, কপি করার পরে এই ব্লগারে যে এইখানে স্যার পেস্ট করতে বলছে, ওকে। এই যে এখানে পেস্ট করার জন্য আমি HTML এ যাই, HTML এ জিনিসটা বের করি। আচ্ছা, এখানে পেস্ট করলে মেবি হবে, এখানে হবে না। আচ্ছা, HTML এ যাই, HTML এ পেস্ট করি। HTML এ পেস্ট করলাম, কোথায় paste করলেন? এই যে এখানে, ওই যে এখানে সিলেক্ট করাই আছে। এই যে এখানে আসলাম না। আচ্ছা আচ্ছা, এটা হয় নাই। এখানে পেস্ট করতে বলছেন স্যার, তাহলে এখানে লাইনটা খুঁজে বের করি একটু। খুঁজে বের করেন। অ্যাপেল ট্রিস এখানে স্যার, এখানে। আচ্ছা, এখানে স্যার মনে করেন এটা বলেন। এখানে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, এটা তো কোড। হ্যাঁ হ্যাঁ, এটা কোড দিলেন। হ্যাঁ হ্যাঁ, পাবলিশ করেন তো। ক্যান্সেল করেন, আরে ক্যান্সেল করে দেন। আচ্ছা, ব্লগে যান, প্রিভিউ দেখলে তো রিফ্রেশ করেন। এটা দাও না স্যার। ভিউ ব্লগে যান, ভিউ ব্লগে যান। আচ্ছা, আসছে কোনো? না, এটা আসলে তাহলে এটা কাজ করবে করবে না। না। আপনারা যদি এভাবে দেন কাজ হবে না। এবার যান। আচ্ছা, এখানে আরেকটা সিস্টেম আছে, এটা আমি বলি। এটা হচ্ছে গিয়ে আমরা এই কোডটা মুছে দিই। মাল্টিমিডিয়া। হ্যাঁ, মাল্টিমিডিয়া অপশন আছে, এটাও করতে পারেন। এই যে এখানে বলা আছে যে মাই ইউটিউব ভিডিওস, ঠিক আছে। এইখান থেকে চাইলে আপনারা ইউটিউব থেকে আপনার কোনো ইউটিউব ভিডিও থাকলে সেটা এখানে সরাসরি দিয়ে দিতে পারেন, কোনো ঝামেলা ছাড়া। যদি আপনার চ্যানেল, মানে কি হয় সাধারণত, আমার একটা ওয়েবসাইট আছে, আমার ওয়েবসাইটে চ্যানেল থাকে না, ওই ওয়েবসাইটের চ্যানেল থেকে তাহলে সরাসরি ভিডিও এমবেড করে দিতে পারছি, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে স্যারের এই যে গুগল প্লাসে অ্যাকাউন্ট আছে না ইউটিউবে। আচ্ছা, এবার এটা from থেকে ইউটিউবে যান। এবার যে আপনার ওই ভিডিওর এটা আনেন এখানে। আচ্ছা, ইউআরএলটা হ্যাঁ, এটা সার্চ হ্যাঁ। দিলাম, ঠিক আছে। সার্চ চলে দিলে এই আসছে। যে এটা পাইলাম, Select সিলেক্ট করেন। করলাম। ওকে, চলে আসছে। আছে। পাবলিশ আপডেট দিয়ে দেন। আমাদের টোটাল একটা কন্টেন্ট অপটিমাইজেশনে যা যা ছিল ওপেন করেন, পোস্টটা ওপেন করা আছে, জাস্ট রিফ্রেশ করলেই হবে। এই So, যে একটা video আছে। কন্টেন্ট অপটিমাইজেশনের মধ্যে যা যা পার্ট করানো হয়েছিল, আপনাদের দেখানো হয়েছিল, এভরিথিং
আজকের ক্লাসে প্র্যাকটিক্যাল ডান। আশা করি কোনো বিষয় নিয়ে কোনো কনফিউশন থাকার কথা না। আচ্ছা, এখানে একটা জিনিস বলা যাইতে স্যার, এখানে ভিডিওটা কিভাবে বড় করব? আর বলেন না, এবার যান। এর উপরে ক্লিক করলে ছোট বড় এমনি হবে। আচ্ছা, হ্যাঁ, বলেন কোনটা ভিডিওটা কে বানছে? ভিডিওটা আগে যে লিংক করাটা বুঝতে পারেননি? আপনার সাথে লিংক করা বুঝান। আচ্ছা, এখান একটা থেকে আমি internal link করেন। ইয়েটা কোনটা স্যার, ভিডিওটা নাকি? আরে আবার এডিটে যান, পেজে যান, একটা ইন্টারনাল লিংকিং করেন, যে কোনো একটা কিওয়ার্ড দিয়ে একটা ইন্টারনাল লিংক করবেন। আচ্ছা, ইন্টারনাল লিংকিং বলতেছেন এই যে অ্যাঙ্কর টেক্সটে? আচ্ছা আচ্ছা, ধরেন এই ওয়ার্ডটাকে, এটা একটা কিওয়ার্ড আমাদের, ঠিক আছে, এটাকে আমরা ইন্টারনাল লিংকিং করব। এটা কিভাবে করব? এটাই তো, এটা আমরা সিলেক্ট করলাম না, এখন আমরা এই যে লিংকে ক্লিক করব। লিংকে ক্লিক করলে এখানে একটা বক্স আসবে, এখানে আমাদের ইউআরএলটা দেওয়া লাগবে যে এখানে ক্লিক করলে কোথায় যাবে, ঠিক আছে? এই যে হাউ টু প্লে করব, এটা দিয়ে দেন এবার। ঠিক আছে, এই ইউআরএলটা নিচ্ছি হচ্ছে গিয়ে আমাদের পেজ থেকেই। সো আমাদের ইন্টারনাল লিংকিং হচ্ছে। জাস্ট এখানে যদি অন্য পেজ থেকে নিতাম তাহলে এটা এক্সটার্নাল লিংকিং হবে। আচ্ছা, তাও দেখাই দিই। না বুঝতে পারি। এটা পেস্ট করার পরে এখানে ক্লিক, মানে এই জিনিসটা টিক চিহ্ন দিব যদি এক্সটার্নাল লিংকিং হয়। ইন্টারনাল লিংক হইছে, একটা এক্সটার্নাল লিংক করেন, ওকে করেন, ঠিক আছে, এটা ওকে করলাম। একটা এক্সটার্নাল লিংক করেন। আচ্ছা, এখানে ধরেন এই যে অ্যাপেল প্রোডাকশন, এটা অন্যখান থেকে একটা এক্সটার্নাল লিঙ্ক করবো, ঠিক আছে? এটা আমরা ধরেন এক্সটার্নাল লিঙ্কিং কীভাবে করে, অন্য আরেকটা পেজে যাওয়া লাগবে। ধরেন এটা আমাদের পেজ না, এই উইকিপিডিয়ার পেজ, ঠিক আছে? এটা আমরা এক্সটার্নাল লিঙ্কিং করব, তাহলে এই ইউআরএলটা কপি করতে হবে ফার্স্টে, বুঝতেছেন না? ইউআরএলটা কপি করে এই যে এটা লিঙ্ক করলাম, লিঙ্ক করে এখানে পেস্ট করে দেবো। নিচেরটা অ্যাক্টিভ করব। হ্যাঁ, আর নিচেরটা অ্যাক্টিভ করব যাতে গুগল বট মানে ওই পেজে না যায়, আমাদের পেজেই থাকে। আচ্ছা, বুঝছেন? ইউটিউবের সাথে যেটা করলাম, ইউটিউবের সাথে দেখাচ্ছি। তো এটা টিক দিলাম কেন, এটা বুঝছেন? জি জি, এটা এক্সটার্নাল লিঙ্কিং। এক্সটার্নাল লিংকিং করতে ওকে গেলে দিলেন, active থাকতে হবে। হ্যাঁ ওকে দিলেন, এই যে অ্যাপেল প্রোডাকশন, এটা আপডেট দেন। আপডেট দেওয়ার পরে উপরটা তো তুলে দেয়। ঠিক আছে, ঠিক আছে। উপরেরটাও অ্যাক্টিভ থাকবে সেই ক্ষেত্রে। উপরেরটার কাজ হচ্ছে কি, আপনি যখন লিংকটা ক্লিক করবেন এটা নতুন আরেকটা উইন্ডোতে ওপেন হবে। এই কারণে উপরে আচ্ছা, আর কোন কোশ্চেন আছে? স্যার ভিডিও আপলোড করার সময় স্যার ইউটিউব ছাড়া অন্য কোনো ওয়েবসাইটে তো আপলোডের অপশন নেই? আছে তো। অন্য কোনো ওয়েবসাইট মানে? ইউটিউবের সাথে ইউটিউব ছাড়া আমি একটা অ্যানিমেশন ওয়েবসাইট থেকে স্যার ইউটিউব না, আপনার নিজে একটা ভিডিও আছে আপনার পিসতে করা, ওইটা আপলোড দিতে পারবেন, সমস্যা নেই। কিন্তু সমস্যা কি, আপনাদের কন্টেন্ট অপটিমাইজেশন পার্ট টাইম করেছিলাম, নিজের ভিডিও স্টোরেজ স্পেস যদি আপনি ইউজ করেন তাহলে কি হবে? পেজ লোডিং স্পিড স্লো হয়ে যাবে, তার মানে আপনার অবস্থা খারাপ হয়ে যাবে। কখনো যেটা করবেন না, অলওয়েজ থার্ড পার্টি ইউজ করবেন, সেখান থেকে জাস্ট এমবেড করবেন কোডটাকে। ওকে, ভিডিও নিয়ে কোনো কথা? তাহলে স্যার অন্য একটা এটা নিয়ে কোনো ওয়েবসাইট question? অন্য ওয়েবসাইট থেকে স্যার হ্যাঁ, কেন? আর আছেন আপনার যে ভিউ নিউ আছে, তারপর আপনার যে ডেইলি মোশন আছে, ওইখানে নিতে পারেন অনেক আছে। স্যার উনি ভিডিও মনে করেন স্যার ভিডিও। ভিডিওটাই একবার রিকল করতাম, মানে লিংকটা করলাম ইউটিউবের সাথে কি হবে? ভিডিওটাকে লিংক করলেন কি ভিডিওর সাথে? আচ্ছা, আরেকটা ভিডিও আনেন, সেম ভাবে দেখেন এখান থেকে। আমরা একবারে ধরেন ফার্স্টেই একটা ভিডিও করব, ঠিক আছে? এখানে একটা ভিডিও দেব, এটা কিভাবে করব এটাই তো, ঠিক আছে? প্রথমে আপনারা যে ভিডিওটা নেবেন সেই ভিডিওতে যাবেন। ভিডিও এখানে নিয়ে যান, ধরেন এই ভিডিওটা আমি এখানে লিংক করাবো, ঠিক আছে? তো লিংক করানোর কয়েকটা প্রসেস, এটা হলো ইজি প্রসেস। এই লিংকটা আছে না ভিডিওর, ইউআরএলটা হ্যাঁ ইউআরএলটা কপি করতে হবে। কপি করার পরে এটা কপি করে এই যে এইখানে তো আমরা দেবো, তাই না? ভিডিওটা এই যে এই বাটনে ক্লিক করতে হবে। এই বাটনে ক্লিক করে এই যে ফ্রম ইউটিউব আছে না, এখানে ইউআরএলটা পেস্ট করে সার্চ করতে হবে, ঠিক আছে? সার্চ করে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করলে এসে বলবেন। ওকে, এখন আপডেট করবেন তাহলে হবে। সো ইন্টারনাল লিংকিং, এক্সটার্নাল লিংকিং, টাইটেল, পারমালিংক, তারপরে আপনার অ্যাঙ্কর টেক্সট, তারপরে আপনার পুরো কন্টেন্ট অপটিমাইজেশন প্রসেসের মধ্যে ভিডিও মাল্টিমিডিয়া যা ছিল উইথ ইমেজ ডান। আশা করি এই নিয়ে কারো কোনো রকমের কনফিউশন নাই। আজকের আমরা যে পার্টটা দেখব, যে কাজগুলো দেখব,
এইটা একদিকে ইম্পর্টেন্ট আমি এই জন্য দিচ্ছি, সেটা হচ্ছে আমরা আজকের একদম লাইভ কিভাবে ডোমেইন হোস্টিং কিনতে হয়, ডোমেইন হোস্টিং কেনার পরে স্টেপগুলো কি থাকে এগুলো সম্পর্কে একটু আলোচনা করব। যাদের কাছে ডোমেইন হোস্টিং এর অ্যাক্সেস আছে এখন, তারা আজকের ভিডিওতে বা আজকের পরে আমি যে কাজগুলো এখন ক্লাসে করব বাসায় গিয়ে সেম প্র্যাকটিস করবেন। আর যাদের কাছে নাই তাদের জন্য আমি জাস্ট এটা বলতে পারি, আপনারা হয়তো তাহলে নোটস করে রাখেন, যদি কখনো কাজ করার সম্ভব হয় নিজের জন্য তখন আপনারা এই জিনিসটা এইভাবে ফলো করেন। আচ্ছা, এখন বিষয় হচ্ছে ডোমেইন হোস্টিং প্রোভাইডার অনেক কোম্পানি আছে, বাংলাদেশেও আছে, বাইরেও আছে। ডোমেইন হোস্টিং প্রোভাইডার কোম্পানির কথা যদি বলি আমি, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের মেইন টার্গেট থাকা উচিত এইটা, যাদের সাপোর্টটা ভালো একটা ডোমেইন হোস্টিং কেনার জন্য। তো আমি এই ক্ষেত্রে প্রেফার করি নেমচিপকে প্রেফার করি, কারণ ওদের সাপোর্ট সিস্টেম সত্যি শুধু ভালো বলবো না, অনেক ভালো। ওদের লাইভ চ্যাট সাপোর্টে ইভেন আপনারা যখন কাজ করবেন যদি কোনো প্রবলেম ফেস করেন সাথে সাথে ওদের লাইভ চ্যাটে যোগাযোগ করবেন, লাইভ চ্যাটে যোগাযোগ করলে ওরা আপনাদেরকে সলিউশন দিয়ে দেবে। আচ্ছা, এখন কথা হচ্ছে এছাড়াও যে নাই কিছু তা না, এছাড়াও আপনাদের গোডারি নাম তো সবাই জানেন, অনেক পপুলার, কারণ প্রচুর অ্যাডভার্টাইজমেন্ট করেন ওরা, কিন্তু গোডারিটা একদম আমার কাছে ভালো লাগে না, ওদের সার্ভিসটা একদমই ভালো লাগে না। এখন কথা হচ্ছে এখন এক একজনের কাছে এক এক রকম, ঠিক আছে? কেউ গোডারি সাপোর্ট করে, কেউ নেমচিপ সাপোর্ট করে, কেউ হোস্ট গেটর আছে, ব্লু হোস্ট আছে, এরকম অনেক আছে, যে যেটা ইচ্ছা সাপোর্ট করে। সো আপনারা যখন একটা ডোমেইন হোস্টিং নেবেন, আপনাদের ফার্স্ট বুঝতে হবে যে অ্যাকচুয়ালি আমি ডোমেইন হোস্টিংটা কেন নিচ্ছি, রিজনটা কি, আমি কি করতে চাচ্ছি, আমার উদ্দেশ্যটা কি। কারণ ডোমেইনের একটা নাম তো নেবেন, ডোমেইন যখন নেবেন একটা নাম নেবেন, হোস্টিং না স্পেস নিচ্ছেন, ডোমেইনটা একটা নাম থাকে। সো ডোমেইন নামটা অবশ্যই চিন্তা ভাবনা করে নিন যে কি নামে নিচ্ছেন, অ্যাকচুয়ালি এটা ইউজ কিভাবে করবেন এটা চিন্তা করে নিন। আর নেমচিপের আমরা আজকে যে এটা দেখব, এটা হচ্ছে আপনার একটা বেসিক প্ল্যান ওদের, সেখানে আপনি সবাই তো আনলিমিটেডই বলে, হ্যাঁ। আচ্ছা, সো আমরা এখন namecheap.com এ যাচ্ছি। namecheap.com এ আসার পরে এখান থেকে আমরা একটা আমাদের যে অ্যাকাউন্ট আছে, আগে অ্যাকাউন্ট থাকতে হবে, অ্যাকাউন্ট না থাকলে লাভ নেই, কারণ অ্যাকাউন্ট না থাকলে কিনুন কি হবে। সো এখানে আমার অ্যাকাউন্ট করাই আছে, আমি জাস্ট অ্যাকাউন্টের থ্রুতে লগ ইন করছি। সো আমি লগ ইন করলাম। ওকে, এটা হচ্ছে ড্যাশবোর্ড, নেমচিপের ড্যাশবোর্ড হচ্ছে আপনার এটা। ড্যাশবোর্ডে আসার পর সে আপনাকে আপনার কিছু বেসিক ডোমেইনের দেখাবে, ডোমেইন হোস্টিং দেখাবে। এই ড্যাশবোর্ডে অ্যাকচুয়ালি আপনার কোনো কাজ নেই, আপনি জাস্ট আপনার ডোমেইন হোস্টিংগুলো এখানে দেখতে পাবেন, যেগুলো আপনার এই অ্যাকাউন্টের আন্ডারে আছে এগুলো দেখতে পাবেন। আর আরেকটা জিনিস আছে এখানে, টপ আপ। এটা দেখে, এটা হচ্ছে আপনার মোবাইলে আমরা ব্যালেন্স টপ করি না, জাস্ট তাই, মানে এদের এখানে এই সিস্টেমটা আছে যে আপনি চাইলে আপনার অ্যাকাউন্ট থেকে আপনার মানি ট্রান্সফার করে এইখানে টপ আপ করে রাখতে পারেন যখন আপনার ইচ্ছা ইউজ করবেন। এটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করে। সো আমি এখানে টপ করে রাখি, কারণ প্রায় লাগে, দরকার হয়, এই টপ করে রেখে দিই, যখন যেটা লাগে ইউজ করি এখান থেকে। সো অ্যাকাউন্ট টপ আপ ইচ্ছা হলে করতে পারেন, অথবা আমি ইচ্ছা হচ্ছে না করবো না, আমি সরাসরি আমার ক্রেডিট কার্ড থেকে, আমাদের যে মাস্টার কার্ড আছে মাস্টার কার্ড দিয়ে অথবা পেপাল দিয়ে আমি সরাসরি এখান থেকে এটা করবো, এটাও করতে পারেন, এটা আপনাদের উপর ডিপেন্ড করে। তবে নেমচিপে যারা অ্যাকাউন্ট করবেন, একটা জিনিস অবশ্যই বলে দেই, অ্যাকাউন্ট করার সময় আপনারা অ্যাড্রেস দিতে হয় এখানে, মানে আপনার একটা অ্যাড্রেসটা এমন না যে কোনো মেইল আসবে কিছু আসবে তা না, অ্যাড্রেসটা যাই দেন না কেন প্রত্যেকটা ঘর ফিল আপ করবেন অ্যাড্রেসের, এটা হচ্ছে কথা। যে কয়টা টেক্সট
বক্স দেওয়া থাকবে, প্রত্যেকটা টেক্সট বক্স ফিল আপ করবেন। স্টেট প্রভিনেন্স বলে একটা কথা থাকে, অবশ্যই এখানে অ্যাটলিস্ট কিছু দিবেন, ঢাকা হোক যা হোক দিবেন, ফাঁকা রাখবেন না, এই জিনিসটা মনে রাখবেন। আর ইউজার নেম যা ইচ্ছে দিয়ে আপনার মেইল তো একটা দিবেন, দিয়ে অ্যাকাউন্ট ওপেন করতে পারেন, করে রাখলে ভালো, কোনো সমস্যা নেই। কারণ অ্যাটলিস্ট একটা প্ল্যাটফর্মে যদি কখনো কাজ করেন তখন অ্যাকাউন্ট থাকলো। সো এখন কথা হচ্ছে আমরা যদি ডোমেইন হোস্টিং নেই, একসাথে যদি নেই, বিষয়টা হচ্ছে এরকম, আমার শুধু ডোমেইন নেওয়া দরকার হতে পারে অথবা শুধু হোস্টিং নেওয়া লাগতে পারে। এইটা হচ্ছে একটা বিষয়। একটা হচ্ছে যে আমি একসাথে যাচ্ছি ডোমেইন হোস্টিং দুটোই নিতে, কারণ একটা ওয়েবসাইটের জন্য ডোমেইন হোস্টিং দুটোই লাগে। আবার এমন হতে পারে যে আমার একটা ডোমেইন নেওয়া আছে, যেটা আমি মনে করেন বাংলাদেশি কোনো একটা কোম্পানির কাছ থেকে নিয়েছিলাম, হোস্টিং নিচে আমি নেমচিপ থেকে হোস্টিং নিলাম, এমনকি দুইটা ডিফারেন্ট জায়গা না, দুটো তো এক জায়গা না, তখন কিন্তু এই দুইটাকে মার্জ করতে হয়, তখন কিন্তু এই দুইটাকে আবার একত্রে এক জায়গায় আনতে হয়, তা নাহলে তো কাজ করতে পারবেন না। সো এই জিনিসটাও আমি আপনাদেরকে দেখাবো যে এভাবে কীভাবে করতে হয়। আপাতত আমরা এখন একটা ডোমেইন এবং একটা হোস্টিং একসাথে নিয়ে দিচ্ছি নেমচিপ থেকে, এবং এটা কীভাবে নিতে হয় পুরা প্রসেসটা প্র্যাকটিক্যালি আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি। আমি এই যে হোস্টিং অপশনটা আছে, হোস্টিংয়ে যে এই যে শেয়ার্ড হোস্টিং, আমাদের এটা তো শেয়ার্ড হোস্টিংয়ে যাব। সো এখানে এসে আমরা দেখেন, এখানে এসে আমাদের 1 বছরের জন্য এটা রিনিউয়াল প্রাইস হচ্ছে $38, এটা হচ্ছে সেকেন্ড ইয়ার। ডোমেইনের জন্য সেম, ডোমেইনে প্রত্যেক বছর একই, ডোমেইনে কোনো ডিফারেন্স নেই, কিন্তু হোস্টিংয়ের ক্ষেত্রে ফার্স্ট বছর হচ্ছে এটা, সেকেন্ড ইয়ার হচ্ছে রিনিউয়াল প্রাইস 38 পয়েন্ট সামথিং, মানে $39। এখন বলতে পারেন এত কেন? আদার্স যে প্ল্যাটফর্মগুলো আছে ঘোরেন দেখেন, তাদের থেকে এটা অনেক কম। কারণ আদার প্ল্যাটফর্মগুলো মান্থলি বেজে আছে, মান্থলি $5, মান্থলি $6, এইভাবে হিসেব করেন 12 মাসে গেলে কত আসে, $5 করে হলে 5 বার $60 চলে আসে, এইভাবে করে চিন্তা করেন। এরপরে যারা 3 বছরের জন্য নেবে তারা কি না না না, ফার্স্ট বছরটা আপনার 9.8 থাকবে, সেকেন্ড বছর যেটা এটা এখানে বলছে যে রিনিউয়াল প্রাইস, এটা হচ্ছে রিনিউয়াল প্রাইস আপনার। সো আপনি এখান থেকে ওকে ফাইন, আমি এটা নিতে যাচ্ছি, অ্যাড টু কার্ট। ও একটা জিনিস একটু দেখে নেই যে আমি এখানে এইটা নিলে, এই যে এটা নিতে আছে, এটা নিলে কি পাবো? ও 20 GB স্পেস দেবে, সরি আপনার কাছে 15 GB না 20 GB, 20 GB স্পেস আপনাকে দিচ্ছে, ব্যান্ডউইথ আনলিমিটেড ব্যান্ডউইথ আপ টু 3 ওয়েবসাইট, 3টে ওয়েবসাইট পর্যন্ত আপনি এখানে হোস্ট করতে পারছেন, এটা আপনাকে অফার দিচ্ছে। এইখান থেকে আমরা যদি এই প্ল্যানটাকে চুজ করি, আমরা রিনিউয়াল প্রাইস দেখলাম, আমাদের ভ্যালুটা দেখলাম, 1 বছরের জন্য নিতে যাচ্ছি আমরা এখন অ্যাড টু কার্ট বাটনে ক্লিক করলাম। অ্যাড টু কার্ট বাটনে ক্লিক করার পরে এখান থেকে সে আমাকে কয়েকটা অপশন দিচ্ছে, অপশনগুলো একটু আসি। এই অপশনটা কি দরকার নাই, একদমই ফার্স্টটা কি, এটা বলবো না কিছু, এই নিয়ে ফ্রি জিনিস আমি অত পছন্দ করি না, বলবো না এই জন্য। পারচেজ এ নিউ ডোমেইন, আপনি একটা নতুন ডোমেইন কিনতে যাচ্ছেন, মানে আপনি একটা হোস্টিং যেহেতু কিনছেন, বিষয়টা হচ্ছে এরকম, আমরা যখন বাটা থেকে একটা বা অ্যাপেক্স থেকে একটা জুতা কিনি, তখন আপনাকে বলে স্যার আপনার সক্স লাগবে কিনা, এই যে অফারটা দেয় যারা, কেন? আপনি জুতা কিনেছেন, আপনার মোজাটা দরকার হতে পারে। তো সেম এখানে যখন আপনি একটা ডোমেইন হোস্টিং নিচ্ছেন, তখন আপনাকে অফার দিচ্ছে স্যার আপনার এখানে ডোমেইন লাগবে কিনা, এখন হোস্টিং যেহেতু কিনছেন আপনার ডোমেইন তো লাগবেই, এই জন্য বলছে তুমি কি নতুন ডোমেইন কিনতে চাও, একটা অপশন দিচ্ছে ইউজ এ ডোমেইন আই ওন উইথ নেমচিপ, যে না আমি একটা ডোমেইন আমার অলরেডি নেমচিপ থেকে কেনা আছে, আমি ওই ডোমেইনটাকে এই হোস্টিং ইউজ করতে চাই, তখন আবার তাহলে এই অপশন ইউজ এ ডোমেইন আই ওন ফ্রম অ্যানাদার রেজিস্ট্রার। আপনার একটা ডোমেইন কেনা আছে ঠিক আছে, কিন্তু ওটা নেমচিপ থেকে কেনেননি, ওটা অন্য কার হতে পারে, গোডাডি থেকে কিনেছেন, ব্লুহোস্ট থেকে কিনেছেন, বা নেমসিলো থেকে কিনেছেন, বা বাংলাদেশি কোনো প্রোভাইডারের কাছ থেকে কিনেছেন, কিন্তু আপনি নেমচিপ থেকে নেননি, তখন আপনাকে এই অপশন যেতে হবে। একদম লাস্টে ট্রান্সফার বাই এক্সিস্টিং ডোমেইন টু নেমচিপ, এটা এখন আপাতত কোনো কাজ নেই আমাদের, কারণ এটা আমরা এখন যাব না। আমাদের যেটা দরকার সেটা হচ্ছে পারচেজ এ নিউ ডোমেইন, কারণ আমরা এখন হোস্টিং এর সাথে একটা ডোমেইনও কিনতে যাচ্ছি। আমি পারচেজ এ নিউ ডোমেইন এই অপশনটা দিলাম। আচ্ছা, এখন যাবার পরে পারচেজ এ নিউ ডোমেইন, এখানে আমাকে বলছে যে তুমি একটা ডোমেইনের নাম দাও, একটা নাম সিলেক্ট করে দাও।
এখন এখানে একটা ডোমেইনের নাম সিলেক্ট করতে গেলে ইনকারেক্ট ফরম্যাট, সাইদ মাহমুদ, রাইট? স্পেলিং ঠিক আছে? আচ্ছা, সো যদি তাই হয় দেন এটা হচ্ছে আমাদের এই ডোমেইনটা নিতে যাচ্ছি। দেখেন এখানে বলছে তুমি কি 1 বছরের জন্য নিতে যাচ্ছ, 1 বছর বাই ডিফল্ট সেট করা। আপনি চাইলে এখানে ইয়ার চেঞ্জ করতে পারবেন, এটা আপনার ইচ্ছা। 1 বছরের জন্য প্রাইস রাখবে এটা, এর পরবর্তী সময়ের জন্য গেলেও সেম প্রাইসে রাখবে, আপনার ইচ্ছা। আপনি এখন চাইলে 1 বছরের বেশি, অনেকে আছে যারা মনে করেন লং টাইম একটা চিন্তা করে যে না আমি লং টাইম মার্কেটে থাকবো, আমি অ্যাটলিস্ট প্রথমেই তাহলে 3-4 বছরের জন্য নিয়ে নিই। হ্যাঁ, 3-4 বছরের জন্য যদি নেন এটা হচ্ছে একটা প্লাস সিগন্যাল আপনার জন্য। আবারও বলছি, ডোমেইন এজের ক্ষেত্রে যদি আপনি একটা ডোমেইন 3-4 বছরের জন্য একবারে নিয়ে নেন তাহলে গুগল ওটাকে একটা প্লাস সিগন্যাল হিসেবে দেখে। কেন দেখে? সবচেয়ে বড় কারণ হচ্ছে আপনি যখন 1 বছরের জন্য নেবেন সে চিন্তা করে 1 বছরের সাইড বিল করতে করতে 6 মাস চলে যায়, আর 6 মাসে কি বিজনেস করবে? তার মানে মার্কেটে থাকার ইচ্ছা নাই, এ আসছে জাস্ট এমিশন থাকবে চলে যাবে, একে শুধু র্যাঙ্কে এনে আমার লাভ নেই। কিন্তু যে 3-4 বছরের জন্য একটা ডোমেইন নিয়ে আসছে তার একটা ইচ্ছা আছে, সে মার্কেটে থাকতে চায়, তার মানে তাকে তাহলে র্যাঙ্কে আনার জন্য সে একটা প্লাস সাইন হিসেবে দেখে। ওকে, আমরা এখানে এবার অ্যাড নিউ ডোমেইন, যদি আমার এটা পছন্দ হয় দেন এখানে অ্যাড নিউ ডোমেইনে ক্লিক করবেন। ক্লিক করলাম, ক্লিক করার পরে টোটাল ভ্যালু প্ল্যান আসছে কত, এটা আমার আসছে। সে বলছে যে আপনার ভ্যালু প্ল্যান এটা হচ্ছে হোস্টিং, এটা হচ্ছে ডোমেইন, 1 ইয়ারের জন্য, 1 ইয়ারের জন্য, দেন কন্টিনিউ। ওকে, কন্টিনিউ করার পরে এবার দেখেন আপনাকে এইখানে সরাসরি আপনার কি কি দিচ্ছে, এইখানে তারা এই জিনিসটা আপনাকে বলে দিচ্ছে যে আমরা আপনাকে এখানে কি কি দিবে। এখন কথা হচ্ছে দেওয়ার পরে লাস্টে এসে সরাসরি আমার এখানে চলে আসছে কত আসছে টোটাল। এইখানে একটা অপশন আছে প্রোমো কোড, এটা হচ্ছে আপনারা অনেক সাইটে দেখবেন কুপন কোড বলে আপনারা নাম জানেন, কুপন কোড বলি আমরা। সো কুপন কোডটা দিলে কি হয়, কিছু ডিসকাউন্ট পাওয়া যায়। আপনি চাইলে কুপন কোড ইউজ করে এই ডিসকাউন্টটা নিতে পারেন। আমি বলুন কুপন কোড পাবেন কোথায়? কুপন কোড পাওয়া খুবই ইজি, সিম্পলি আপনি গুগলে সার্চ করেন, প্রত্যেকটা কোম্পানির জন্য কুপন কোড অ্যাভেলেবেল অলওয়েজ পাওয়া যায়। নেমচিপ কুপন কোড দিয়ে সার্চ করেন, পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই। প্রত্যেকটা কোম্পানির জন্য কুপন কোড থাকে যারা এই ধরনের বিজনেসে আছে। সো এইখানে আমি একটা কুপন কোড দিয়ে দিচ্ছি। সো আমি একটা কুপন কোড দিলাম, এটা একটা কুপন কোড। এখন বলবেন যে এটা পাইলেন কোথা থেকে? এটা পাইছি হলো আমরা থেকেই, যেটা বললাম যে সার্চ করে। এখন এটাও কি সার্চ করে দেখাবো? আচ্ছা, নেমচিপ প্রোমো কোড সার্চ করলাম, এই যে দেখছেন আসছে এগুলা। একটাতে যাই একটু, নেমচিপ আপ টু 10% অফ .com.net.org ডোমেইন, ডোমেইনের জন্য 10% অফ। আচ্ছা, নেমচিপ কোড হোস্টিং প্যাকেজ, শেয়ার্ড হোস্টিং প্যাকেজ যেটা আমরা নিচ্ছি তার জন্য হচ্ছে 20% অফ। এই যে গেট প্রোমো কোডে ক্লিক করেন, এই দেখেন, ঠিক আছে? কপি করবেন, পেস্ট করবেন। সো বোঝা গেছে কিভাবে আমরা এই কুপন কোডটা পাবো। সো এটাই পেস্ট করলাম, এবার অ্যাপ্লাই দিই। এবার নিচে আসি, ঠিক আছে? তার মানে আমাদের কিন্তু যেটা বলেছে যে হোস্টিং থেকে 20% সে লেস করে দিয়েছে। সো আমরা এখানে নেমচিপের প্রোমো কোডটা বসালাম, আমাদের কাজ ডান। এখন আমরা তাহলে কনফার্ম করব যে অর্ডারটা কনফার্ম করছি আমি। এইখানে এই পর্যন্ত আপনারাও আসতে পারবেন, এইখানে এসে আপনাদের আটকে দেবে। এখানে আসার পরে আমাকে এখানে সরাসরি তারা জাস্ট অর্ডারটা প্লেস করতে পে নাও দিচ্ছে, আপনাকে পে নাও দিবে না। রিজন হচ্ছে আমার অলরেডি
এখানে বলাই আছে যে তুমি অটোমেটিক্যালি পেমেন্ট মেথড দেখো কি সেট করা, পেমেন্ট মেথড সেট করা ফান্ড থেকে, মানে আমার যে টপ আপ ফান্ড আছে ওইটার পেমেন্ট মেথড সেট করা। সো দেখেছো এখানে ব্যালেন্স আছে, অটো টার্ন দিয়ে নিয়ে এনেছে, সমস্যা নেই, এই জন্য সে আমাকে পে করতে বলছে এখন। কিন্তু এইখান থেকে আপনাদেরকে ওটা দিবে না, আপনাদেরকে এখানে অপশন দেবে যে এখানে আপনারা আপনাদের পেমেন্ট মেথড আপনারা সেট করেন, আপনাদের পেমেন্ট মেথড যেটা ভালো লাগে আপনাদের, এই যে এভাবে করে অপশন দেবে, আপনারা আপনাদের পেমেন্ট মেথড এখানে সেট করবেন। এখন আমি কি করেছিলাম, আমার এই যে ফান্ড থেকে নিয়েছিলাম, অ্যাকাউন্ট ফান্ড থেকে নিচ্ছিলাম, যেটা আমার অলরেডি রয়েছে, এবং ওকে ব্যালেন্স দিই। যদি না হতো তাহলে কিন্তু আমার অ্যাকাউন্ট ফান্ড থেকেও নিত না। আপনারা চাইলে যেটা ইচ্ছে ইউজ করতে পারবেন, তবে বেস্ট হচ্ছে পেপাল ইউজ করা, অনলাইনে ট্রানজাকশনের জন্য বেস্ট হচ্ছে পেপাল। এখানে যে ভিসা মাস্টার কার্ড যে আছে, কি বাংলাদেশের কার্ড না বা ইন্টারন্যাশনাল? স্যার ফাইনালটা কিভাবে করব? কেন ফাইনাল মাস্টার কার্ড দেয় না? না আছে তো এখানে, মানে পেপালের জায়গায় করে দিতে হয়। হ্যাঁ ওখানে দিবেন, তারপরে কার্ড নাম্বার থাকবে না আপনার, সেগুলো দিয়ে দেবেন, সিকিউরিটি কোড দিয়ে দেবেন। হ্যাঁ পেনিয়ারের আচ্ছা সরি, গুগলে অনেক ইয়ে আছে, রিসোর্স আছে। একটু পরে আসি। বাংলাদেশে করা যায় না। অনেক সুবিধা। আচ্ছা এরপরে আমরা একটা পেপার নিয়ে আলোচনা করছি, এটা শেষ করি একটু। হ্যাঁ সো এই পর্যন্ত বুঝতে পারছেন যে কি হচ্ছে অটোমেটিক রিনিউয়াল, এটা আমি উঠিয়ে দিলাম, এটা আমার দরকার নেই, অটোমেটিক রিনিউয়ালটা আমি রাখতে চাচ্ছি না, এটাকে সেভ করে রাখলাম আমার ডিফল্ট পেমেন্ট হিসেবে। এবার আমি এটাকে কন্টিনিউ করলাম। সো কন্টিনিউ করার পরে এবার সে আমাকে আগের, কিন্তু সেম আগের জায়গাটাই কিন্তু সে আমাকে নিয়ে গেছে, যেটা আমার আগে ছিলাম, আমি চেঞ্জ করছিলাম বলে আপনার দেখানোর জন্য জাস্ট চেঞ্জ করেছিলাম। এখানে আমাকে জাস্ট এখন টার্মসটাকে করতে হবে যে হ্যাঁ ওকে ফাইন আমি অ্যাগ্রি করছি টার্মস কন্ডিশনের সাথে, এটা আছে, আমি এবার পে নাও। ওকে সো আমি যখনই পে নাও দিব তখন এবার আমার ডান, এটা এখন সে কিনবে, আমার নামে করবে, করার পরে এটা পারচেজ হোক, সরাসরি দিতে পারবেন, যে সরাসরি যে সব নেওয়ার পরে লাস্টে অ্যাকাউন্ট করতে বলবে আপনাকে। হ্যাঁ অ্যাকাউন্ট আগে করলেও করতে পারেন, পরে করলেও করতে হবে আপনাকে। শেয়ার হোস্টিং বলে কথা, মানে আপনি একটা ডোমেইন নেবেন, হোস্টিং নেবেন না। নর্মালি ডোমেইন নিয়ে ডোমেইন সার্চ করেছেন, পাইছেন ডোমেইন, অ্যাড টু কার্ট করেছেন, অ্যাড টু কার্ট করে কন্টিনিউ করে যেতে যেতে একটা প্রসেসে বলে এবার আপনি অ্যাকাউন্ট করেন বা সাইন আপ করেন বা লগ ইন করেন, এটা বলবেন। তো তখন আপনি সাইন আপ করবেন, অ্যাকাউন্ট নাই যেহেতু সাইন আপ করবেন, একই কথা। এখন এই যে আমাকে ডিটেলস দিয়ে দিল, আপনি চাইলে এখানে ডাউনলোড করতে পারবেন এই রিসিপ্টটা, আপনি যে কিনেছেন এই রিসিপ্টটা, না হলে নাই। দেন আমরা এখানে আসি, আসার পরে এখানে আমাদের এখন তো আসে নাই, এই চলে আসছে, এইটা হচ্ছে আমার সেই ইনফরমেশন যেটা আমাদের দরকার, এইটা হচ্ছে আমার ইনফরমেশন যেটা আমার মেইন ইনফরমেশন, যেটা আমার, যে এটা যে আমার অ্যাকাউন্ট, এটার অ্যাক্সেস যে আমার, এইটা হচ্ছে সেই প্রুফটা। এখন আসি আমি এখানে যে এক্স্যাক্টলি এইটা পাওয়ার পরে আমাদের কাজ কি, আমাদের নেমচিপের কাজ শেষ, ওদিকে আর কোনো কাজ নাই, ডোমেইন নেম কেনা শেষ, কাজ শেষ। এখন আমি বলি এইটা হচ্ছে আরেকটা সাইট নেম ছিল, আমরা মনে করেন হোস্টিং কিনেছি নেমচিপ থেকে, কিন্তু ডোমেইনটা নিয়েছিলাম নেমসিলো থেকে, আমার আগের নেওয়া ছিল ডোমেইনটা নেওয়া এখান থেকে। এখন তো আমাকে হোস্টিং আর ডোমেইনটাকে একসাথে মার্জ করতে হবে, তাই না? এটা তো আমি যেমন এখন যেটা কিনলাম ওটা দুটো একসাথে কিনছি, ওটা অটোমেটিক মার্জ হয়ে গেছে, কিছু করতে হবে না, ওটা কোনো কাজ নেই, ওটা মার্জ হয়ে আছে। কিন্তু যখন আমি এইটা দুইটা ডিফারেন্ট জায়গা থেকে কিনবো, দুইটা ডিফারেন্ট প্লেস থেকে যখন আমি কিনবো, তখন আমার কিন্তু এইটা মার্জ করতে হবে।
মার্চ করার প্রসেসটাকে এটা বলি, যেটা বিষয়ে সবচেয়ে মজা লাগে। আচ্ছা, তো এইটা কিভাবে করে? আমি মনে করলাম একটা ডোমেইন কিনেছি, এখানে নেমস্লো থেকে, নেমচিপ থেকে একটা হোস্টিং নিয়েছি। এখন এই যে ম্যানেজ মাই ডোমেইন অপশনটা সব জায়গায় থাকে, ম্যানেজ মাই ডোমেইন অপশন, আপনার ডোমেইনটা এই দেখাচ্ছে। এই ডোমেইনের ডিএনএস একটা পার্ট আছে। এখানে আসার পর দেখেন এই যে ডিএনএস রেকর্ড, কাস্টম ডিএনএস, প্রত্যেকটা ডোমেইনের ম্যানেজ সেকশনে গেলে একটা ডিএনএস একটা অপশন পাবেনই, থাকবে ডোমেইন নেম সার্ভার, এটা অপশনটা দিবে আপনাকে। এইখানে দেখেন এই নেম সার্ভারগুলো এখানে অনেকগুলো দেওয়া আছে না, এটা ডিফল্টভাবে একটা দেওয়া থাকে, ডিফল্টভাবে দেওয়া। আমি যদি এটাকে মুছে দিই, দেখেন স্টার মার্ক করা কিন্তু দুইটাই, মেইন হচ্ছে দুইটা, এক্স্যাক্টলি মেইন হচ্ছে দুইটা। আপনাকে এগুলো সব যা আছে মুছে দেবেন। প্রথম কাজ, আমি কিন্তু বলছি দুইটা ডিফারেন্ট জায়গা থেকে নিয়েছি, মানে কনসেপ্টটা ক্লিয়ার থেকে, দুইটা ডিফারেন্ট জায়গা থেকে একটা ডোমেইন নিয়েছি, একটা হোস্টিং নিয়েছি। ডোমেইনের সি প্যানেলে আসলাম, আসার পরে ডিএনএস রেকর্ড অপশনে গেলাম, যাওয়ার পরে যেটা ডিফল্ট ডিএনএস সেট করা থাকবে এটাকে মুছে দেব, দিলাম মুছে। মুছে দেওয়ার পরে আমি আমার এই যে হোস্টিং এর অ্যাক্সেসটা দিয়েছি, এটা নিচে আসেন, এইখানে দেখেন নেম সার্ভার NS1 NS2 দেওয়া আছে। এইখান থেকে জাস্ট NS1টা কপি করবেন, এইখানে যাবেন, এটাকে মুছে দিবেন, পেস্ট করে দিবেন। আবার এখানে যাবেন, NS2 কপি করবেন, এখানে সেটাকে মুছে দিবেন, পেস্ট করবেন, আর এটাকে মুছে দিবেন, সেভ করে দিবেন। 2 মিনিট থেকে 24 ঘন্টা সময় বলে এরা, অ্যাকচুয়ালি অত সময় লাগে না, ঘন্টাখানেকের মধ্যে ঠিক হয়ে যায়, দুটো মার্চ হয়ে যায়, শেষ। কাজ হলো এই, জাস্ট দুইটা নেম সার্ভারকে কপি করে ডোমেইন ম্যানেজ সেকশন আছে ডিএনএস এর মধ্যে বসিয়ে দেয়, আপনার এই মার্চ হয়ে গেল। থার্ডটা ডিলিট করে দেবেন, রাখবো না। অনেক টেকনিক্যাল ইস্যু কিন্তু এটা, বুঝতে হবে। আচ্ছা, সো মেইলটা কপি করলেন, এই মেইলটা হচ্ছে আপনার হোস্টিং যখন নেবেন, আপনার হোস্টিং যে কিনেছেন আপনি, প্রুফ কি, আপনার ইনফরমেশনটা কই, এইটা হচ্ছে সেই ইনফরমেশন। আপনার যাবতীয় ডিটেলস এখানে দেওয়া আছে হোস্টিং এর। এই যে এইটা হচ্ছে আপনার সি প্যানেলের অ্যাক্সেস, এই যে ইউজার নেম, এই যে পাসওয়ার্ড, সবাই দেখে গেল। এটা তো আপনি রাখবেন না, তো চেঞ্জ করে ফেলবেন। একটা জিনিস বলি, ইউজার নেমই থাকবে, পাসওয়ার্ডটা আমরা চেঞ্জ করে দেবো। ইউজার নেম নিয়ে তো আমাদের হেডেক নেই, আমাদের হেডেক পাসওয়ার্ড নিয়ে। আচ্ছা, সো আমি একটু রিকল করি, আমরা একটা ডোমেইন কিনলাম, একটা হোস্টিং কিনলাম, এবং এটা প্রসেসটা দেখলাম যে ডোমেইন হোস্টিং যে দুটো ডিফারেন্ট প্ল্যাটফর্ম থেকে হয়, কীভাবে মার্চ করতে হয়। এইটুকু ক্লিয়ার হয়েছে? আমি এটা ক্লাসে দেখালাম এই কারণেই যে আপনাদের মধ্যে একজন নিয়েছিল ডোমেইন হোস্টিংটা, একজন এই জন্যই আমি প্র্যাকটিক্যালভাবে দেখিয়ে দিতে পারলাম, মানে দুটাই কিনে আর কি। তাহলে এমনি জাস্ট আমি কেনার আগ পর্যন্ত থাকতাম, পুরো কেনাটা দেখাতাম না প্রসেসটা। সো ডোমেইন হোস্টিং কেনা কমপ্লিট, ডোমেইন হোস্টিং মার্চ করা কমপ্লিট। এইটুকু নিয়ে আশা করি ভবিষ্যতে যদি কখনো কাজ করেন নিজের জন্য প্রবলেম হবে না। ওকে, এখন হচ্ছে আমরা তাহলে ডোমেইন হোস্টিং কেনা যেহেতু আমাদের কমপ্লিট, মার্চ করাও জানি আমরা কীভাবে করতে হয়, যদি ডিফারেন্ট হয়ে যায় কখনো মার্চ করে নিব। এখন কথা হচ্ছে আমরা তাহলে সি প্যানেলটা একটু দেখি, কারণ সি প্যানেলটা আমরা আসলে সবার একটা থাকে যে সি প্যানেলটা দেখতে কেমন হয়, এটার কাজ কি এক্স্যাক্টলি, এরকম এক্সট্রা থাকে। সো আমরা এখন সি প্যানেলে যাব। সি প্যানেলে যাওয়ার জন্য এই যে ইউআরএলটা আছে এটা ইউজ করতে পারেন, তবে আমি সাজেস্ট করি অলওয়েজ এই ইউআরএলটা ইউজ করবেন। এখন কথা হচ্ছে এইখানে সি প্যানেলে এই কথা বলেন না যে আপনি আপনার মতো নাম ইউজার নেম পাইলেন কই, আমাদের তো দেয় না, দিবে না। এর জন্য 3-4 দিন ঘাটতে হবে, 3-4 দিন ওদের পিছনে দৌড়াতে হবে, অনেক ঝামেলা করতে হবে তারপরে। সো ইউজার নেম নিয়ে খালি মাথা কাটেন না, ইউজার নেম এমন কোনো ফ্যাক্ট না যে ইউজার নেম আমার লাগবেই, ইউজার নেম নিয়ে চিন্তা করেন না। এটা করা যায় না তা না, করা যায়, কিন্তু আমি শুধু বলবো অ্যাকচুয়ালি করেন না, ঝামেলা, শুধু পেইন নিয়ে তো লাভ নেই। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের সি প্যানেল, আপনাদেরটাও সেম একই আসবে, যা দেখছেন এটাই আসবে। কন্ট্রোল প্যানেল, আমাদের প্রত্যেক উইন্ডোতে দেখেন না কন্ট্রোল প্যানেল থাকে, সেই কন্ট্রোল প্যানেল আপনার হোস্টিং এর কন্ট্রোল প্যানেল। এটা একটা জিনিস বলে দেই, এই জায়গাটা আমরা যেমন
পিসির কন্ট্রোল প্যানেলে প্রয়োজন ছাড়া হাত দেই না, এই জায়গাটাও তাই, প্রয়োজন ছাড়া হাত দেবেন না, না বুঝে আন্দাজে কিছু করবেন না। এখন যে কাজটা করতে হবে অ্যাট ফার্স্ট, আপনারা যারা ডোমেইন হোস্টিং নেবেন, নেওয়ার পর যে কাজটা করবেন, এখানে দেখেন চেঞ্জ পাসওয়ার্ড বলে একটা অপশন আছে। চেঞ্জ পাসওয়ার্ডে যাবেন, আগে এখানে পাসওয়ার্ডটা দিয়ে চেঞ্জ করে ফেলবেন, কারণ আপনার পাসওয়ার্ড ওইটা তো ওরা দিয়েছে, ওইটা তো আমি পাসওয়ার্ড রাখবো না, আমি আমার নিজের পাসওয়ার্ড দিতে যাচ্ছি। সো অলওয়েজ এখানে পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলবেন। এখন আপনারা করতে হবে নেক্সট রাখেন, হ্যাঁ আচ্ছা। সো এখানে পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলবেন, পাসওয়ার্ড একটা স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার ট্রাই করবেন। যদি পাসওয়ার্ড নিজে জেনারেট করতে না পারেন, পাসওয়ার্ড জেনারেটর আছে, জাস্ট ক্লিক করলেই দেখেন পাসওয়ার্ড সে দিয়ে দেবে আপনাকে। জাস্ট তবে ওই কাজ করেন না, কেউ কপি করে পাসওয়ার্ড বসাইছেন, সেভ করেন নাই, সারা জীবন মনে রাখতে পারবেন না পাসওয়ার্ড। তো এটাকে লিখে কোথাও সেভ করে রাখতে হবে, সেভ করে রাখেন। সো সেভ করে রাখেন, পাসওয়ার্ড রাখা হয়ে গেলে জাস্ট ডান। আমার ফার্স্ট কাজ হচ্ছে এটা, হোস্টিংয়ে ঢুকে আমি সর্বপ্রথম পাসওয়ার্ড চেঞ্জ করব। এইটুকু বোঝা গেছে? ওকে। সেকেন্ড কাজ, যদি এরকম হয় আমার অলরেডি এমনি ডোমেইন হোস্টিং একসাথে কিনছি, তাই না, আমি জানি 3টা ওয়েবসাইট আমি রাখতে পারবো, কিন্তু আমি তো একটা ওয়েবসাইট মাত্র রাখছি, মানে একসাথে কেনা বলে। যদি এমন হয় সেকেন্ড টাইমে আর একটা ডোমেইন কিনলাম, কারণ আমি জানি এই হোস্টিং আমি রাখতে পারছি, তখন যেটা করবেন, তখন এখানে ওই ডোমেইনটা অ্যাড করতে হবে। এই দেখেন অ্যাড অন ডোমেইন বলে একটা অপশন আছে, এই অ্যাড অন ডোমেইনে গিয়ে আপনাকে নতুন যে ডোমেইনটা কিনবেন সেই ডোমেইনটা জাস্ট এখানে অ্যাড করে দিতে হবে। যদি এরকম হয় নতুন একটা ডোমেইন কিনলাম, আমি আছি .com, আমি আছি .com দিয়ে বাইরে একটা ক্লিক করেন, অটোমেটিক সব সে নিয়ে নেবে, আপনাকে কিচ্ছু করতে হবে না। এখানে জাস্ট পাসওয়ার্ড দেন, ডান। এইভাবে করে অ্যাড করে দিবেন, তাহলে আপনার ডোমেইনটা অ্যাড হয়ে যাবে, কোনো এছাড়া এক্সট্রা ঝামেলা নেই। যদি ডিফারেন্ট প্ল্যাটফর্ম থেকে ডোমেইন কেনেন, তাহলে কি করতে হবে, এটার আগে মার্জ করতে হবে, নেম সার্ভারটা ওখানে বসিয়ে দিতে হবে। যদি ডিফারেন্ট প্ল্যাটফর্ম হয়, সেম প্ল্যাটফর্ম হলে দরকার নেই। ওকে, সো সেকেন্ড কাজ গেল এটা আমার। যদি আমরা আরেকটা ডোমেইন অ্যাড করতে চাই এখানে, আজকের আমি শুধুমাত্র আপনাদের আর একটা ছোট্ট কাজ দেখাই অফ আজকের মতো, সেটা হচ্ছে, আচ্ছা একদম লাস্ট একটা জিনিস দেখবো, এই জিনিসটা খেয়াল করেন, এরপরে আপনাদের আজকের মতো অফ। সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস। আজকে আমি ওয়ার্ডপ্রেস কীভাবে ইনস্টল করতে হয় এটা দেখাবো না, আজকে আমি আপনাদের ওয়ার্ডপ্রেস কোথায় থাকে, কি হয়, এটা একটু জাস্ট দেখাই। সেটা হচ্ছে সফটওয়্যার ক্লাস বলে একটা পার্ট থাকবে, ওয়ার্ডপ্রেস সেখানে দেয়াই আছে। যে আমরা তো আসলে ডোমেইন হোস্টিং কিনছি, কিন্তু অ্যাকচুয়ালি কিছুই তো করিনি, কোন সিএমএস আমি কাজ করবো এটা তো করিনি। এইখান থেকে আপনারা এসে এই যে ওয়ার্ডপ্রেসে ক্লিক করেন। ওয়ার্ডপ্রেসে ক্লিক করার পরে সে আপনাকে ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন পেজে নিয়ে যাবে। এই যে এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস ইনস্টলে ক্লিক করলেই ইনস্টল হয়ে যাবে। এখন দেখেন এখানে অলরেডি আমার একটা ওয়ার্ডপ্রেসে ওয়েবসাইট ক্রিয়েট করা আছে, এইটা নিচে দেখাচ্ছে তুমি অলরেডি একটা ক্রিয়েট করে রেখেছো, সেটা হচ্ছে এটা ক্রিয়েট করা। এখন আমি চাচ্ছি যে না, আমি এইটাকে রাখতে চাচ্ছি না, ভুল করছি আমি আজকে রিমুভ করাটা দেখাচ্ছি। ওয়ার্ডপ্রেস থেকে রিমুভ করাটা খুব ইজি, কিছুই না, রিমুভ করতে আমরা সবাই খুব পারি, ডিলিট বাটনে ক্লিক করলে রিমুভ হয়ে যায়। এখানেও তাই, এই যে ক্রস বাটন দেওয়া গেছে, রিমুভ করেন, কিচ্ছু লাগবে না, রিমুভ।